শিক্ষা উপরে দফার শিক্ষা দিকে আগুন লাগানো অদফা আগুন সময় আবার বাগানো শিশুদের ডিসেম্বর 35 বছর থাকি ছোকরা পাবো খাই থাকা 4টা স্কুল ছিল যত এখন স্কুল তিনি সরকার ফ্যামিলি করে কিন্তু সেগুলো যদি প্রপারলি আমাদের কাছে নিয়ে আসা হয় সেগুলো নিশ্চয়ই আমরা তার সমাধান সরকার মানেই সমস্যার সৃষ্টি করে না সমস্যার সমাধান করার জন্য সরকার কিন্তু আগে আমরা দেখতাম যে সরকার যারা ছিল তারা সমস্যার সৃষ্টি করে বেঁচে থাকতে চায় আমরা সবকিছু একবারে করে দিতে পারবো সেটা কোনোদিন আমি এখানে দাবি করছি না আজকে আমি এখানে আসার পরে আপনারা যেভাবে জনজাতিদের এই সে পাগড়ি আমার মাথায় দিয়েছেন আমি সম্মানিত এবং এত ভালো লাগলো আমাকে সেই জ্যাকেটও আপনারা পরিয়েছেন দিশা পরিয়েছেন এখানে বলা হচ্ছে সারা পৃথিবীতে এখন এই দিশার পরিচয় যে কোথার থেকে ত্রিপুরা মাঝে মাঝে আমাকে ত্রিপুরার থেকে দিল্লি থেকে আমাকে বলা হয় যে এরকম 200-300 এরকম ভিসা পাঠান কি বিষয় যে না আজকে আমাদের এখানে মিটিং আছে ত্রিপুরা ভিসা দিয়ে ওনাদেরকে যারা যারা ওই মিটিং এ থাকবে তাদেরকে আমরা সম্মানিত করবো এটা আমাদের জন্য গর্বের বিষয় আমি এখান থেকে ত্রিপুরা ভবনে পাঠাই ব্যবস্থা করি পাঠিয়ে সেটা যথাস্থানে দেওয়ার ব্যবস্থা করি এটা অনলি নট টু অ্যাপিজমেন্ট নট টু স্যাটিসফাই সামওয়ান এটা আমাদের জন্য একটা গর্ব যে ত্রিপুরার এই ভিসা আমাদের মা বোনেরা যেভাবে বানায় এতে করে তাদের আর্থসামাজিক উন্নয়ন তো হচ্ছেই কিন্তু সেটার পরিচিতি এখন কিভাবে অ্যাকসেপ্ট করছে সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী এমনও হতে পারে একদিন লন্ডনে কোন একটা প্রধানমন্ত্রীজি ফাংশন করছেন ত্রিপুরার সেই বিষয় যেতে পারে বলা যায় না তো আমরা সেইভাবে আমরা কাজ করছি আমার অত্যন্ত ভালো লাগে যখন এই 26শে জানুয়ারিতে আমাদের ট্যাবলো তৈরি হয় সেই ট্যাবলোতে আমরা ভালো ভালো প্রাইজ পেয়েছি এবং সেখানে আমাদের ত্রিপুরার যে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা সেইগুলো আমরা দেখানোর ব্যবস্থা করেছি বিশেষ করে জনজাতিদের এবং তাতে করে আমরা পুরস্কৃতও পেয়েছি এবং সবাই আমাদের মানে প্রশংসাই করেছি আমরা গর্ববোধ করি যে জনজাতিদের যে হ্যান্ডলুমের কাজ যে আপনাদের বিভিন্ন যেসব বাঁশবেতের কাজ সেইগুলো নিয়ে আমরা ছোটবেলার থেকে আমরা যেতাম কোথাও গেলে একটা তার যে উপহার স্বরূপ বহু লোককে আমরা দিয়েছি বাইরে কিন্তু এখন দেখুন আমরা সেই ইন্ডাস্ট্রি বলুন এখানে ইন্ডাস্ট্রি মিনিস্টার মহোদয় আছেন এখানে আমরা বাঁশবেতের উপরে ত্রিপুরাকে কিভাবে তাকে আরো বেশি সমৃদ্ধ করা যায় সেই চেষ্টা আমরা করি আপনারা নিশ্চয়ই জানেন যে এইবার আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম যে পার্লামেন্টের যে নতুন ভবন ত্রিপুরার বাঁশের যে সুন্দরভাবে টাইলস বানানো হয়েছে সেই টাইলস পার্লামেন্টে লাগানো হয়েছে ভাবা যায় কোনোদিন আমি শুনেছি বিহারের খুব সম্ভবত সেই অ্যাসেম্বলি বা হাইকোর্টের এখানে সেখানেও সেই বাঁশবেতের যে বাঁশের প্রোডাক্ট সেই টাইলস লাগানো হয়েছে এগুলো তো আমাদের গর্বের বিষয় এখানে আমরা যখনই আমি দেখি যে আমরা যারা ছেলে মেয়েরা পড়াশোনার জন্য বিভিন্ন স্টাইপেন্ড আমরা দিচ্ছি প্রি মেট্রিক পোস্ট মেট্রিক এগুলো তো দিই আমাকে প্রাইভেট মিনিস্টার পায়ে এসে বলেন যে এত কম পয়সা দেওয়া হবে না আরো বাড়াতে হবে আমরা ধৈর্য ধরো সব হবে চিন্তা করবে না তো ইভেন বিভিন্ন জায়গায় আমি নিজেও গেছি তাদের রেস্ট হাউস থেকে আরম্ভ করে হোস্টেল থেকে আরম্ভ করে সব জায়গায় আমাদের জনজাতিদের তাদের জন্য কোনো এতদিন ধরে কেউ দেখেনি ওদের উপর নজরদারি ছিল না কিন্তু আমরা আমার মনে আছে আমার সরকারি বাসভবনে আমি 3 ভাবে আমাদের আইএস অফিসারগণ আছেন এখানে সমস্ত জনজাতি টিসিএস অফিসাররা সিনিয়র জুনিয়র 3 দিন আমি বসেছিলাম তিনটা স্তরে একজন আইএস অফিসার মহিলা আমার মনে আছে উনি আমাকে বলছিলেন সেই মিটিং এর পরে নাও উই থিঙ্ক দ্যাট উই আর ইনক্লুডেড অ্যাজ ইফ উই আর ইনক্লুডেড এই যে বিষয় আমি ওনাদের সাথে যখন কথা বলছিলাম আমি ওনাদেরকে বলেছিলাম মুখ্যমন্ত্রী হিসাবে আমাকে আপনারা ভাববেন না সহজ সরল ভাবে আপনারা বলুন এই ত্রিপুরার উন্নয়নে যেটা আলম সাহেবও ছিলেন প্রথম মিটিং এ ওনাদেরকে আমি বলেছি আপনাদের মন খুলে কথা বলুন এই ত্রিপুরাকে ডেভেলপমেন্ট করার জন্য আপনারা কি কি চান ওনারা বলেছেন কিন্তু ওই লাইনটা আমার এখনো মনে আছে যে বলেছেন অ্যাজ ইফ উই আর ইনক্লুডেড
মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আজকে আপনারা দেখছেন অ্যাক্টিভ পলিসির কারণে আজকে ত্রিপুরার বিশেষ করে নর্থ ইস্টের তো ডেভেলপমেন্ট হয়েছে, ত্রিপুরারও ডেভেলপমেন্ট উচ্চগ্রামে, এটা তো বলার অপেক্ষা রাখে না। আজকে আমরা এখানে হীরা মডেলের কথা বলছি, আমরা ন্যাশনাল হাইওয়ে 6টা ন্যাশনাল হাইওয়ে প্রায় শেষের পথে, প্রায় 60% কাজ শেষ। আরো 4টা ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, রোপওয়ে 4টা দেওয়া হয়েছে, হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট এখানে হচ্ছে। এখান থেকে 12টার মতো ট্রেন, আমাদের এক্সপ্রেস ট্রেন এখান থেকে যাচ্ছে, সমস্ত প্রদেশে যাচ্ছে, রাজধানী এক্সপ্রেস যাচ্ছে, ডেমো ট্রেন হচ্ছে। মানে কোনোদিন ভাবতে পারিনি যে ত্রিপুরার মধ্যে এই ধরনের মানে ব্রড গেজের ট্রেন আসবে, সেই একদম সাবরুম পর্যন্ত। ত্রিপুরার চেহারাই পাল্টে যাবে কিছুদিনের মধ্যে। আপনারা দেখেছেন যে সেপ্টেম্বরের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী যে আবার যে মৈত্রী সেতু সেটা চালু করার ব্যবস্থা হচ্ছে, সাউথ ইস্ট এশিয়ার প্রবেশদ্বার হচ্ছে, স্টেজ হচ্ছে এখানে স্পেশাল ইকোনমিক জোন। যারা ইনভেস্টররা আছেন প্রাইভেট থেকে আরম্ভ করে সবাই, সেখানে একটা সেই ইনভেস্টমেন্টের যে একটা প্লেস সেখানে হচ্ছে। আমরা এখান থেকে অলরেডি মানে প্রোটোকল হিসাবে সেখানে অনুমোদন দিয়েছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, যে আমরা সেই চিটাগাং বন্দরকে আমরা ব্যবহার করতে পারি। এখান থেকে ট্রেন লাইন যদি যখন স্টার্ট হবে, আগামী দিন 8 ঘন্টার মধ্যে আমরা কলকাতায় পৌঁছে যাবো। অলরেডি এটা প্রায় শেষের পথে, এই বছরই হওয়ার চান্স, আমি নিজেও গেছি সেখানে নিশ্চিন্ত করে। তো ত্রিপুরার আমরা যে বাঁশ বেতের হোক, গ্যাস ভিত্তিক আমাদের ইয়েই হোক, প্রজেক্ট হোক, রাবার শিল্পই হোক, আগরের শিল্প, আগর থেকে আমরা যে শিল্প, সব মিলিয়ে একটা উন্নয়নের যে আমাদের সরকার যে উন্নয়নের যে চিন্তা ভাবনা করছেন। আর বেশিরভাগ ক্ষেত্রে আজকে দেখুন ন্যাশনাল হাইওয়ে যেগুলো হচ্ছে, এগুলো কোন দিকে যাচ্ছে? সবকটাই তো জনজাতি অধ্যুষিত এলাকা দিয়ে পাস হচ্ছে। যতক্ষণ ধরে যোগাযোগের ব্যবস্থা ভালো না হবে, কোনোদিন কোনো রাজ্যের ডেভেলপমেন্ট অসম্ভব, কোনো দিন সম্ভব না। আজকে সেই কারণে সমস্ত ইনভেস্টররা আসছে, ডেইলি আমার কাছে আসছে, আমরা এখানে কাজ করতে চাই, কাজ করতে চাই। আমার সরকার নামে আমরা একটা অলরেডি ওয়েব পোর্টাল আমি শুরু করেছিলাম, প্রায় 80 থেকে 85% এতে করে কাজ সম্পন্ন হয়েছে। মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে সেই ওয়েব পোর্টালে ওরা রিয়েক্ট করেছে, বলেছে, এবং তার সমাধানও হয়েছে। তো সব বিষয়ে আমরা চেষ্টা করছি মানুষের সাথে আমরা থাকা। আর বিশেষ করে ত্রিপুরাতে যতদিন ধরে জনজাতিদের উন্নয়ন না হবে, ত্রিপুরা কোনোদিন ডেভেলপমেন্ট হবে না, অসম্ভব, কোনোদিন ডেভেলপমেন্ট হবে না। 31 to 32% জনসংখ্যা কেন আমাদের মধ্যে একটা বিভেদের একটা সৃষ্টি করে? সবাই ত্রিপুরালয়ের ইত্যাদি অনেক সময় সে 80 দাঙ্গা কতবার চেষ্টা করেছে যে একটা ডিভাইড করে, এতে করে আমাদের কিছু ব্যক্তিকেন্দ্রিক কিছু লোকের তার যে ইচ্ছা, সেই ইচ্ছাটা পূরণ হয়। আমরা যাদেরকে মান দিয়েছি, সম্মান দিয়েছি, সেই সম্মানটুকু ওনাদের রাখা উচিত আমি মনে করি। তবেই গিয়ে আমরা একসাথে আমরা থাকতে পারবো, এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা যে স্লোগান দিয়েছি সেটা তবেই সম্ভব হয়। আজকে স্বাস্থ্য ক্ষেত্রে আপনি দেখুন, এবারের বাজেটে আমরা 59 কোটি, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা একটা আছে, সেখানে 13 লক্ষ লোকের আমরা কার্ড দিয়েছি আমরা, কিন্তু বাকি লোক কোথায় যাবে? অনেক চিন্তা ভাবনা করে আমার মাননীয় অর্থমন্ত্রীকে আমি বললাম যে এটা না করলে প্রায় 4.75 লোক তাদের যাতে এই কাভারেজে আসে, সে 59 কোটি এক অর্থ বছরে আমরা এই বাজেট আমরা রেখেছি। অনেক চিন্তা হয়েছিল এটা গিয়ে আমরা সাকসেস করতে পারবো কিনা, না সমস্যা হবে। যারা সরকারি কর্মচারী আছে তারাও এর মধ্যে অপশন দিয়ে তারাও আসতে পারে। আগে 5 লাখ, এখন আরো 5 লাখ, প্রায় 10 লাখের মতো আমাদের যে নির্বাচনী ইস্তেহার আমরা বলেছিলাম সেটা আমরা করবো, সেটা আমরা করেছি। তো সেই বিষয়ে আমরা কাজ করছি। রাস্তাঘাটে 2000 কিলোমিটার, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় 2000 কিলোমিটার কাজ হয়েছে এখন পর্যন্ত। বিভিন্ন জায়গায় যখন টিভিতে দেখি যে ওই জায়গায় রাস্তা খারাপ, ওই জায়গার মানে রাস্তা হয়নি কেন, তো সাথে সাথে আমি খবর নিই কেন এটা হলো না, এটা কিভাবে করা যায়। আমরা ডিপ টিউবওয়েল বলুন, নর্মাল টিউবওয়েল বলুন, সব জায়গায়
জলের যাতে ব্যবস্থা হয়। জনজাতি এলাকায় সমস্যা, সবচেয়ে বড় সমস্যা, অনেক জায়গায় ডিগিং করলে পাথরের কারণে ভিতরে ঢুকে না, জলের সোর্স পাওয়া যায় না। তার জন্য ইনোভেটিভ যে আইডিয়া, জলকে আটকে ড্যাম করে সেখান থেকে তার ব্যবস্থা চলছে। এর জন্য হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে এবং আমাদের বাজেট এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার জন্য বারবার ওনারা বলছেন যে কোনো অবস্থায়, এবং সে অবস্থায় যেমন 3% আমাদের মাত্র এই জল জীবন মিশনের মানে আমরা শুরু করেছিলাম প্রতিটা ঘরে জল পৌঁছানো, এখন 68%, গতদিন আমি দেখলাম 68% আমরা সেই টার্গেট আমরা যাচ্ছি। 100% আমরা চাই তার স্যাচুরেশন পয়েন্ট আছে। এখানে যেখানে প্রধানমন্ত্রীর আবাস যোজনার বিষয় এখানে মাননীয় মন্ত্রীজি বলেছেন, আবাস যোজনায় বলুন, প্রধানমন্ত্রীজি বারবার বলেন এখানে কি পলিটিক্স, আমরা রাজনীতি করার দরকার নেই। জল নেই, জল আমরা পৌঁছাবো, কি রাজনীতি? ঘর নেই, আমি ঘর পৌঁছে দেবো, এর মধ্যে কি রাজনীতি? বিজলি নেই, বিজলি পৌঁছে দেবো, এর মধ্যে কি রাজনীতি? কারোর শৌচালয় নেই, শৌচালয় পৌঁছে দেওয়া, সেখানে বানিয়ে দেওয়ার ব্যবস্থা করবে, এর মধ্যে কি রাজনীতি? এই যে সামাজিক পরিবর্তনের মধ্যে সরকারের থাকার যে বিষয়, সেটা মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন, উল্লেখ করছেন এবং সেটা করেও দেখাচ্ছেন। আমরা এতদিন ধরে আপনারা দেখেছেন এর মধ্যে 75 সীমান্ত গ্রাম, বিরোকানা, কোনদিন শুনেছেন এই ধরনের কথা? আমি বহু জায়গায় গেছি সীমান্ত গ্রামে, সেখানে আমি দেখলাম যে আমাদের ত্রিপুরার লোক অনেকে সেখানে দেশের জন্য প্রাণ বলিদান হয়েছেন। তাদের নামকে সেখানে কালেক্ট করে আমাদের সরকার সেখানে তাদেরকে সেই মানে পাথরের মধ্যে খোদাই করে তাদের নাম রাখা হয়েছে। এই যে এক একবার এক একটা উনার চিন্তা, হর ঘর তিরঙ্গা, হর ঘর তিরঙ্গা, আপনারা কোনদিন ভাবেন, এইবারও আপনারা করেছেন সবাই, গত বছর আমরা করেছি, যে আমাদের 8.5 লাখ আমাদের যে হাউস হোল্ড আছে, এরপরও বিভিন্ন সাইজের যে পতাকা তার শর্টেজ হয়ে গেল। দেশাত্মবোধের ভাবনা চেতনা, সেটাকে প্রধানমন্ত্রীজির কারণে যে আবার সেটা ভাবিয়ে তোলা, সেই জিনিস কিন্তু আগে ছিল। আগে দেশ বাঁচলে তবেই আমরা বাঁচবো। এখানে আগে বা আমার বাঁচতে হবে, দেশ যা চুলোই, সেটাই ছিল আগে। আজকে সুরক্ষার দিকে আপনি বলুন, আগে আমাদের এখানে যে খুশি সেই এসে জায়গা নিয়ে যেত, হাজার হাজার বর্গ কিলোমিটার নিয়ে গেছে। পাকিস্তান আমাদের সোলজারদের গলা কেটে আমাদের সেই সীমান্তের ভিতরে ঢুকে ওরা দিয়ে দিয়েছে, পার্লামেন্টে আক্রমণ করেছে, বিভিন্ন জায়গায় টেররিস্টের আক্রমণ, নর্থ ইস্টে সবচেয়ে বেশি আমরাও টেররিস্টদের আক্রমণে আক্রান্ত ছিলাম। আজকে কি দেখলাম, যখন আমি সমস্ত নর্থ ইস্টের যারা চিফ মিনিস্টাররা আছেন, আমি বিভিন্ন কনক্লেভে ওনাদের সঙ্গে বসেছি, ওনারা নিজেরা বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর এখন যে ভদ্রমহিলা সেদিন আমাকে টিসিএস অফিসার বলেছেন, ওনারাও বলছেন যে উই আর নাও ইনক্লুডেড ইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, নাও উই ফিল ইট। এই যে বিষয়গুলো, এরা মুখ্যমন্ত্রী একটা প্রদেশ, আমাদের বিভিন্ন প্রদেশের ইন্টার যে স্টেট প্রবলেম ছিল সেগুলো এখন নেই, এগুলো আলোচনার মধ্যে আলোচনা করে সেগুলো আমরা সমস্যা সমাধানে ব্রতী হচ্ছে। তারপরেও চেষ্টা করছে অনেকে, মণিপুরের ঘটনা আপনারা জানেন, কিন্তু সেগুলো নিশ্চিত যে সময়ের অপেক্ষা একদম ঠিকঠাক হয়ে যাবে। এর ভিতরে অনেক গভীর ষড়যন্ত্র আছে। নর্থ ইস্ট তো আস্থা আমাদের অষ্টলক্ষ্মী, প্রধানমন্ত্রীজি বলছে, ভাবা যায় কোনদিন অষ্টলক্ষ্মী এইসব নাম উনি যখনই বলেন। আমরা এর মধ্যে যে মাটির কলস নিয়ে গ্রাম স্তর থেকে, সেই পঞ্চায়েত থেকে চলে আসবে আমাদের রাজ্য স্তরে, বিভিন্ন জায়গা হয়, সেখানে বিভিন্ন বাটিকা তৈরি হবে। এই ধরনের চিন্তা ভাবনা তো আমাদের ছিল না। 75টি ইন্ডিজিনাস গাছ সেখানে লাগাতে হবে। আমরা সেটা ব্যবস্থাও করছি। আমরা তো গভর্নমেন্ট লেভেলে করছি, বিভিন্ন যারা সমাজসেবীরা আছে তারাও এর মধ্যে ইনক্লুড। আমাদের এখান থেকে সেই কলস যেটা 58 আমাদের ব্লক আছে, +1 মানে 20টা আমাদের নগর পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি এবং আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন, এর এখানে এসে অর্থাৎ 58 + 159 কলস, তার জন্য সেটাকে নিয়ে কর্তব্য পথে দিল্লিতে যাচ্ছেন আমাদের ছেলেমেয়েরা। আমাদের সেই রেল লাইনের বগিও আমরা রিজার্ভ করে নিয়েছি এবং আমরা বলেছি যে ওইখানে 59 যদি দিল্লি যায়, 59 কলস অমৃত কলস আমাদের এখানে থাকবে।
তো এই ভাবনা বা দেশ বাঁচলে আমরা বাঁচবো। আমি শক্তিশালী হলে আজকে আমাদের এখানে কেউ চোখ তুলে কথা বলে না, না পাকিস্তান না চাইনা। এগুলো দেখতাম আমরা, তাকিয়ে তাকিয়ে দেখতো। রাফাইলের মতো বিমান এখন আমাদের চলে এসছে। আগে আমরা শুনতাম খালি F-16 তার উপরে চলে এসছে এখানে। এবং আর্মামেন্টেরিয়ান আমাদের যে তিনটা নেভি হোক, আর্মি হোক, এয়ারফোর্স, সবাইকে এত শক্তিশালী করেছে যে দেশকে এখন আর চিন্তা ভাবনা করতে হয়। কিছুদিন আগে আমি ত্রিপুরার বিশেষ করে আমি দেখেছি যে যখন রক্তের সমস্যা হচ্ছিল, আমি যখন বললাম যে এখানে ইলেকশনের কারণে সমস্ত স্তরে, সমস্ত স্কুল, কলেজ, বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংস্থা তারা এগিয়ে এসছে। আমরা ইংরেজিতে একটা কথা আছে যে আমরা যখনই when we are attacked we are united, but when we are in peace we are not united। এবং এটা ভালো না, ভালো লক্ষণ না সমাজের জন্য। যখন ক্রাইসিস হয়, তখন রক্তের কথা বললাম, সবাই চলে আসে, কিন্তু এটা ধারাবাহিকতা সবসময় থাকা উচিত। আমরা অ্যাটাক হলে আমরা দেশাত্মবোধের ভাবনা চিন্তা ভাবনা আসবে, আর সবসময় আমরা মানে ফিডব্যাক হয়ে আরাম করে বসে থাকবো, তাহলে দেশ কোনদিন উন্নতি হবে না। সারাদিন পরিশ্রমের কোনো বিকল্প নেই। আর আমাদের সরকার অত্যন্ত মানে মানসিকতা, গুড মানসিকতা নিয়ে মানুষের যে সমস্যাগুলো সেইগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, সেইভাবে কাজ করছি। তবেই কিন্তু আমাদের গ্রাফ কিন্তু ঊর্ধ্বমুখী। আর যারা এই ধরনের নানা রকম কুচক্রি যারা চিন্তা ভাবনা করেন, ওদের গ্রাফ কিন্তু নিম্নমুখী। এবং আমি শিওর যে আগামী দিন আমাদের দেশের যে এখন যেভাবে প্রধানমন্ত্রীজি আমাদের দেশকে একটা এত উচ্চগ্রামে পৌঁছেছেন, যেখানে যান মিস্টার বস করে প্রধানমন্ত্রীজিকে সম্বোধন করেন, কোথাও ওনার পা ছুঁয়ে ওনাকে নমস্কার করেন। ভাবা যায় কোনোদিন? ইন্ডিভিজুয়াল কোনো বিষয় না, এটা চাইওয়ালা আজকে কোন জায়গায় নিয়ে গেছে দেশকে। গরিবী উনি দেখেছেন, গ্যাসের চুলার থেকে আরম্ভ করে ওনার সবাই জানেন, ওনার মাকে দেখেছেন যে চোখ খারাপ হয়ে যাচ্ছিল এই ধুয়োয় যখন চুল্লিতে, সেখানে গ্যাসের ব্যবস্থা করেছেন। শৌচালয়ের কথা তো বললামই। তো এগুলো দেখে এসছেন, এবং এই কারণে আজকে সার্বিকভাবে যে উন্নয়ন সমস্ত ভারতবর্ষে তথা ত্রিপুরাতেও আমরা করে যাচ্ছি। এবং আমরা ডাবল ইঞ্জিনের সরকার বলি, আমি বলবো আমাদের ট্রিপল ইঞ্জিনের সরকার। এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত আছে, সব জায়গায় তো আমাদের সরকার অলমোস্ট। তো সব জায়গায় মানুষ যদি ভালোভাবে কাজ করে আর স্বচ্ছতার সাথে যদি আমরা কাজ করি, স্বচ্ছতা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আর স্বচ্ছতা শুধু ধারাই পোষাই করলে হবে না, মস্তিষ্কেরও স্বচ্ছতার দরকার, সেটারও কাজ আমাদের করতে হবে। ভায়াস হয়ে কোনো কাজ না হওয়া। আমরা সরকারে যখন আসবো, সমস্ত মানুষের আমরা সরকার, এখানে কিন্তু আমার পার্টি এটা হয় না। আমরা সেই দিশায় চলছে। আমরা দেখেছেন যে বিধানসভার যে ইলেকশন হয়ে গেল গত, ত্রিপুরার ইতিহাসে এত সুন্দর ইলেকশন কোনো সময় হয়নি। আমি দায়িত্ব নিয়ে আমি বলছি, বারবার বলা হয়েছে, যখন 16 ফেব্রুয়ারিতে ইলেকশন হয়েছে এবং 2 মার্চ ইলেকশনের রেজাল্ট বেরোলো, এর মধ্যে কিন্তু কোনো জায়গায় কোনো ঘটনা আমরা শুনিনি। কিন্তু কুচক্রীরা আবার পিছনে লেগে গেল যে এত সুন্দরভাবে ইলেকশন হয়ে যাবে। কয়েকটা ঘটনা আপনারাও শুনেছেন, ইচ্ছে করে এটাকে মানে বলার চেষ্টা করেছে যেখানে আইন শৃঙ্খলা নেই। ত্রিপুরাতে আইন শৃঙ্খলা এখন নিচের দিক দিয়ে ঠিক যে ন্যাশনাল ব্যুরো অফ ক্রাইমের রিপোর্ট, সেখানে দেখা যাচ্ছে ত্রিপুরার নিচেতে বিভিন্ন যে ক্যাটাগরি আছে তার মধ্যে এভারেজ যদি ধরি, কোনো জায়গায় থার্ড, কোনো জায়গায় 28টা যে রাজ্য আছে তার মধ্যে আমাদের অবস্থান এইরকম। তো আমরা তো মানে ভালো চলছে, এখানে সবাই খুশি। এখন বাইরের থেকে যখন লোক আসে, আমার এখানে প্রায়শ আসে, ত্রিপুরাতে এত পরিবর্তন আমরা কোনদিন ভাবতে পারিনি, এত সুন্দর এখন। তো সেটাকে কিন্তু মেনটেন করা এবং মেনটেন করে আর সেটাকে আরো কিপিটা আরো বাড়িয়ে তোলা, সেটা একজনের পক্ষে সম্ভব হবে না, সরকারের পক্ষে সম্ভব হবে না। যখন আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাই মিলে, বিশেষ করে যারা এখানে সমাজপতি এরা আছেন, তাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি। বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। বিভ্রান্তি আমি উদাহরণগুলো এই কারণে দিলাম, আমাদের তরফ থেকে বিভ্রান্ত করার কোনো কারণ নেই। বিভ্রান্ত আমরা করতেও চাই। খালি আপনারা দেখুন যে আসলে এই সরকার, কেন্দ্রীয় সরকার কি করছে। কিছুদিন আগে এখানে সীতারামজি আমাদের মাননীয় অর্থমন্ত্রী
কেন্দ্রীয় অর্থমন্ত্রী উনি এসেছিলেন, উনাকে আমি ধন্যবাদ দিলাম যে এডিসি এলাকার জন্য প্রায় 1300 কোটি টাকা যে বিশ্ব ব্যাংকের যে অনুদান সেটা আমরা পেয়েছি। ভাবা যায় ওনাকে 2 বছরের মধ্যে সেটা চেষ্টা হয়েছে, ওনাকে আমি ধন্যবাদ দিয়েছি, এখানে এসে গেছেন। এবং সেগুলো কি রাস্তাঘাট, স্কুল, কলেজ, তার ডেভেলপমেন্টের জন্য। এছাড়াও তো আছে 100 কোটি টাকার আগে ছিল। তো সমস্ত জায়গায় ডেভেলপমেন্টের আমরা চেষ্টা করছি যে জনজাতিদের আমরা এমন একটা জায়গার মধ্যে আমরা নিয়ে যেতে চাই যেন they should not think themselves that we are separated, we are all united। এই কথাগুলো বলার জন্য আপনাদের আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে। এখানে আপনাদের আবার সেকেন্ড হাফে আপনাদের কর্মশালা চলবে, বাকি সমস্ত ডাটা নিয়ে কথাবার্তা হবে এবং আজকের এই কর্মশালা সাফল্যমণ্ডিত হোক এই কথা বলে, এবং বিশেষ করে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং মিনিস্টার আমাদের বিকাশ বাবুকে আমি ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যারকে। তিনি হচ্ছেন জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহেব Samajpati tei Panda Pradhan Raisa Tuga Tiprasa Minister PTC Department tei Minority tei Cooperative Matang Sukla Taranawatiya tei Panda Pradhan তিনি ইন্ডাস্ট্রি ইতিহাস মিনিস্টার বরং রাজু খান্তরা চাকমাজি এই ফাইমানজা ফাইজাক তিনি জায়গা তিনি ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টনি সেক্রেটারি এলটি দাউদজি এই ডাইরেক্টর প্রভুজি এই বসংঘ আতুজাক তিনি পিটিএডিসিনি জবা দংথং এই এমএলএ এই ফাইমানজা ফাইজাক যত দফানি অপরাধ বরং মানে খা কুপনি হামদাং মুজাফরে
ang KOKBOROK Thaglak tini জনপ্রিয় মুখ্যমন্ত্রী নরমাল থানায় হাইকোর্ট আনি ডিপার্টমেন্ট বা যতন আং সুকুরবই থানানি চেষ্টা খানায় হাইকোর্ট টাইম করিনি বাগৈ আং যত সাইমাংলা খাজানি তাকুফে বুকুকো তিনি যত দফানি তিনি যারা ফাইমাদা ফাজাক যত যারা দফানো লিখ খাইতংনাय রক নরমা मोनसे हासाल हासालनि फाइमा बागै मेलाइमा हामायाफारो दिनै नरनि जरा थिबैखौनो दिनै जों रिंलाबाय नरक मानजांनो बागै नरना साइखेलाय हामायानि बिथांखौ जों दिनै दफानि बागै बाहायगै सामुंखांनाय दिनै दफाराव बाहायगै आवग्रिनाय जों सुक्रुबै खालायनो बागै दिनै बर'नाव तमा खायदै दं तमा खायनो नांनाय दिनै जनप्रिय मुख्यमंत्री जे কোনো স্কিম প্লাগু যেদিন থাকায় আনি দিनै জনজাতিরাव বাগै কোনো ফাইলখনো আরো ফিরোগৈ হয়া বসাও যে নামানি নংনি বাগৈ নং বুকুম বারানি বাগৈ যে খায়া নামানি 35 বছর ভারত স্বাধীন মানে পরে তারপরে তিনি ত্রিপুরা রাজ্য মানে পরে তিনি বড় তামিল উপলব্ধ হয় তোমরা বড় বেড়া যাক বড় কথা যাক বড় কথাই তো ভালো দফানা বগিনা বাগৈ মনি বাগৈ যত দফানি অপরাধ হলো তুই আপক দেখে আলোচনা রাখবো আবার বাগৈ তিনি যে এলটি ডালং দিনতে আনি যায় জানান থাকা যে তিনি যত যে সমাজকে বেরো খাই দংনাय রক সমাজ দফানো যে নাই দংনাय রক বরং তুই সেবা তোমার আটক খাই দরকার কারণ সরকার এই সমাজনি বড় বলতে একসঙ্গে সমাজটাকে হাঁকায় দফানো কোনোদিন আগুন খালামাই মাইয়া আবার তিনি বড় তাবুকো অনেক জায়গা তুইনি প্রবলেম মুখ যাবো ভাবানি প্রবলেম মুখ যাবো তিনি বড় পাবো শিক্ষা শিক্ষাও তাবো আমায় আনবো আবার ভাবিল নরমতে যারা সমাজ যারা লিখ খাইতে হইল বড় আগে বড় কথাই তো ভাব তোমার খাইয়া নয় মতি খাওয়াইলে বলে নরমতি রিংমান কারণ আসুবই ছালায় শুকুরবই ছালায় কোনোদিনও তিনি দফানো সেবা আগুবই মাইয়া বহুবাই ছালায় যে কত রকম কিন্তু বড় আগুবই দফা তিনি দফানো বড় সেবা খাইয়া না নরমনি সাজেশন মানে নাম নরমনি সাজেশন মাখাছে নরমনি যে সাজেশন মাখাছে কাম খাইতে তিনি বড় আগুবই ব্রাহ্মণ কেউ তিনি বড় নিভাবে তুমি ওয়ান ঢুকা যে তিনি বড় যে দফানি শিক্ষা দীক্ষা উন্নতি করে ও দফা কোনোদিন আগুবই মাইয়া দফানা আগুবই না একমাত্র শিক্ষা আবার এভাবে শিক্ষার উপরে দুর্বানি হয় নাই শিক্ষার উপরে যে দফানো শিক্ষা আগুবই ব্রাহ্মণ ও দফা আগুবই থানায় আবার এভাবে কিছুদিন বিশেষ করে 35 বছর খাইতে ছোকরা খাইতে না 4টা স্কুল ছিল যত একলের স্কুল তিনি সরকার ফ্যামিলি পড়ে 17টা স্কুল কথা সুপা একলের স্কুল কাইসা স্কুল একলের স্কুল 480 জন চেরাই খেলায় পরিমাণ ভরেছিল 240 তমানি টানানি যত্ন স্ত্রী সেই 2 বছর বেশি করো 6টা স্কুল অলরেডি চালু খাইছা একলব্য স্কুল সেই 6টা স্কুল কোথাও চালু খাইয়া থাকতো সেই 6টা স্কুল 1-2 বছর বেশি চালু খাইয়া অলরেডি কথা চলিত
কনস্ট্রাকশন চলিল সেখান जों वो 6টা স্কুল চালু খাই না খয় ডিস্ট্রিক্ট 2টা তারপরে যাব তো জঙ্কুজলা গাগর দিব খয় আমপ্র কাইসা সেই মঙ্গিয়া কামি কাইসা যাব তো করব গড়কাছড়া মতিহাই 6টা জায়গা जों চালু খাইনা থাকবো তিনি বড় নুগুখা তাবো কামিয়ান থাইয়া বিচিঙ্গ স্কুল দङ কিন্তু মাস্টার থাইয়া ছাত্র থাইয়া পড়াশোনা হামিয়া जों मगवा सुखा मुति हाई स्कुल जों एडिसि बे कक थाङो जे मुति हाई स्कुल दङनि मुतिनो तो एक जगह खाइयो जब वो जे बरमुरानि हाय जागाव हाथाय कदारनो दंखरा जे आश्रम स्कुल खुलावो एक जगह तनियो 1 निसिमित 5 जरा खाइयो मुति हाई स्कुल जों मुति हाई स्कुल खुलावबाय कारण एक जगह तनियो जदन पढ़ाशोना खालिमा हागा स्कुल तिनि सेरा खलायो क्वालिटी एजुकेशन माने क्वालिटी सेरे दङ আমার কারণে বড় সহযোগিতা নাও তাই বড় গদিনো সহযোগিতা খাইয়া হগাই जों তিনি দফানি বাগৈ তিনি বড়নি বাগৈ जों কোনদিনও কোকবাজি থানায় जों কাম খাইবাংলা আবার বড়নি যতদিনও গাवनि सुबा तुनांगौ তাই जों नायो তিনি বড়নি বাগৈ কোনো জায়গা দরজতন লোকরা কিছুদিন সিগাং এডিসি হেডকোয়ার্টার থাঙ্গৈ তিনি এডিসিनि সিএম লতুयै তিনি ডিপার্টমেন্টनि डाइरेक्टर लতুयै তিনি एडिसिनि सिइउ लতুयै पुरा एडिसिनो तुम्हार खाना नांनाय एडिसि तम तम खाइताय तो एडिसि माने তিনি থেকে কয় বছর ধরে তিনি বড় এডিসি বড় তাবো আবুল মুয়া আবার বাগলো এডিসিনি সিউনো বা সকল কথারো তিনি এডিসিনি সিএম সাহেব ইএম রক বা যত না পক্ষায়ো যে এডিসিনি কাম করে নাই এডিসিনি যে আলা তনাই সকল তিনি দোকান বন্ধ বংনি বরংনি জায়গা থাকায় লামা কাহাম কাহাম সুই কাহাম সকল কাহাম আবার বাগলো जों गनायो दिनै बड़ रंबाय जों खायनायनि बागै आबादनि बागै नोंनि सहयोगिता नांगौ जोंनि सुबास नांगौ आं आशा खायो आगामी दिनाव जों सुबास मानानै ते दिनै त्रिपुरा दिनै हास्टेल जतनिफ्राय भारतबर्षनि जतना हास्टेल जतनि गथ'खाथि मानानै दिनै जनप्रिय मुख्यमंत्री नेतृत्व जे जोंनो सुबास दङ दिनै दफानि बागै दिनै बर'नि बागै बर' जतन खायनो जे তিনি সমাজক মানুষ বুঝুন নালা হাপুন হাতায় পাড়ানি বুঝুন সুলভ সুলভের সবাই মাতি ধরেন যে কমাই থাকা মানে তিনি ফিরিছি তিনি যে তোমার বুঝুন হাপুন হাতায় সীমা শিক্ষানি বুঝুন जों पेशा सुलभ सुलभ खाइছি খাইবাতো নয় তিনি সরকার जोंनायो दिनै दफानो जों मोखां मारिनानै दिनै दफानि जे कमाय जाखमानायाव जों पेशा सुलभ सुलभ खाइছি खाइगौमोन दफानो थाइमोन जे दिनै सरकार थाइमानि परे दिनै बरबरानो हाथाय पतर खाइगा समाजारनो कपतिसा खाइगा गन्डाथरनो गन्डा फैसा खाइगा तेबो मुति हाय कमाय जाखमानायाव बरं बाय कमिटि खाइयो सब दफानि बरमती कमिटि खाइयो जों दिनै समाजक मानायाव जों फिथाइ खाइखौनानै सुलभ सुलभ खाइथाय माथो मोसौ कक थावनो बर'नानि कक खाइखा जतन खुलुमगा जतन हामबाय Kakak kaganay Rizalda hambay nalakaro sini Tiprasa hampai pedeki monti parang terangusam dipasya সেই উপলক্ষে এখানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের অনারেবল মিনিস্টার
ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স, ওবিসি ওয়েলফেয়ার এবং জেল, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া, উপস্থিত একটু আগে যিনি ওনার সুন্দর বক্তব্য এখানে রেখেছেন, আমাদের ত্রিপুরা সরকারের ট্রাইবেল ওয়েলফেয়ারের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয়, তাছাড়া প্রারম্ভিক যে আলোচনা শুরু হয়েছিল এখানে ভাষণে আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী কোঅপারেশন ট্রাইবেল ওয়েলফেয়ার TRPNCT গভর্নমেন্ট অফ ত্রিপুরা শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি মহোদয় আছেন শ্রী LT ডাউলং মহোদয়, শ্রী এস প্রভু এডিশনাল সেক্রেটারি ট্রাইবেল ওয়েলফেয়ারে, আমার সামনে উপস্থিত আছেন আমাদের মাননীয় বিধায়ক শ্রী মহিলা প্রভু মহোদয় এবং এডিসি যারা মাননীয় সদস্যরা এখানে আছেন এবং যাদের জন্য আজকের এই কর্মশালা, আমাদের প্রধান যারা সমাজপতিরা আছেন, আরো যে সাব ট্রাইবের যারা সমাজপতিরা, যারা বিভিন্ন আমাদের যে ট্রাইব কমিউনিটির এখানে রিপ্রেজেন্টেটিভ, এখানে প্রায় 60 জনের মতো বলা হয়েছে, এবং ট্রাইবেল ওয়েলফেয়ারের যারা অফিসিয়াল আছেন এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এতদিন ধরে আমরা দেখে আসছি যে আমাদের যে জনজাতি ভাই বোনদের একটা ভোট ব্যাংকের যে একটা কালচার, সেটা আমরা দেখেছি। কিন্তু যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014-তে উনি আসলেন, বোঝা গেল যে কিভাবে জনজাতিদের উন্নয়নের কথা উনি চিন্তা ভাবনা করেছেন। সেটা কিন্তু আগে আমরা কখনো দেখিনি এবং সবসময় উনি এবং উনার যে চিন্তা ভাবনা, যে অন্তিম ব্যক্তির উন্নয়ন যতক্ষণ ধরে না হবে ততক্ষণ কোন সমাজে উন্নয়ন হবে না, রাজ্যেরও উন্নয়ন হবে না, দেশেরও উন্নয়ন হবে না, সেই বিষয়ে উনি কাজ করে চলছেন। জানি না আপনারা এর আগে এভাবে আপনারা দেখেছেন কিনা, এবং তার প্রকৃষ্ট উদাহরণ আমরা দেখতে পাই যখন আমাদের বর্তমান মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজিকে উনি আমাদের এই পদে উনি আসীন করিয়েছেন। একমাত্র উনার কারণেই সেটা সম্ভব হয়েছে। একটা জনজাতি উড়িষ্যার একদম গরিব ঘরে একজন মহিলা, উনাকে উনার কারণে আজকে রাষ্ট্রপতি পদে বসিয়েছেন। এর থেকে বড় আর কি হতে। আমাদের এখানেও আপনারা দেখেছেন আমাদের মন্ত্রিসভাতেও একজন মহিলা আছেন এবং এই জনজাতি গোষ্ঠীরই উনি প্রতিনিধিত্ব করেন। আমাদের শুক্লাবাবু এখানে শুক্লাচরণ নোয়াতিও আছেন, আর আমাদের তো ট্রাইবেল মিনিস্টার আছেনই। সবাই যেখানে যার যথাস্থান সেখানে এই সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সেই দিকটা রাখেন। আমাদের কেন্দ্রীয় সরকারও আপনারা দেখবেন সমস্ত জায়গায় যারা যারা বিশেষ বিশেষ পদে আছে মন্ত্রিসভায়ও জনজাতিদের সেই স্থান উনি দিয়েছেন। আমার মনে আছে আমি যখন কিছুদিনের জন্য রাজ্যসভায় আমি গিয়েছি, সেখানে আমি রাজ্যসভায় যেদিন আমি শপথ নিলাম, এরপরের দিনই আমাকে এসে বললো যে ডালং কমিউনিটি নিয়ে আপনাকে বলতে হবে। তো আমি বললাম এটা কি, বুঝতে পারলাম না কি। বললাম আপনার কাছে 1.5 ঘন্টা সময় আছে, আপনি বুঝে নিন। পরে এদিক সেদিক গেলাম, গিয়ে যাই কালেকশন করলাম যে আমাদের ট্রাইবেল কমিউনিটি ত্রিপুরা, তাদের যে ট্রাইবেল মানে গোষ্ঠীর মধ্যে অফিসিয়ালি ইনক্লুড করতে হবে। তার জন্য আমি জোরালো ওখানে বক্তব্য রাখলাম। আমার মনে হলো আমি কি রেখেছি জানি না, তবে 1-2 জন এসে আমাকে হাত মিলালো, বললো খুব ভালো বলেছেন। তাই আমি বললাম নিশ্চয়ই তাহলে ভালোই বলেছি, এবং সেদিনই বিল পাস হয়ে গেল। তো আমার মনে হয় একটা প্রথম দিন গিয়েই এরকম একটা কাজ করতে পারলাম, তাও আবার জনজাতিদের জন্য। আমি নিজেকে ভাগ্যবান মনে করছি যে আমি ত্রিপুরার প্রতিনিধি হয়ে সেখানে ওনাদের জন্য একটা কাজ করতে পেরেছি। আমরা জানি যে ত্রিপুরাতে
19টা জাতিগোষ্ঠী, তারপরও সাবট্রাইবস আছে, যে কারণে আমাদের এডিসিতে 28টা সিট আছে প্রতিনিধিত্ব করার জন্য। কিন্তু আমাদের এই সরকার ডিসিশন নিয়েছে না, আমাদের সব যারা এখানে অনেকে এসছেন আজকে তাদের প্রতিনিধিত্বর জন্য যাতে সব গোষ্ঠীর থেকে প্রতিনিধিত্ব হয়, তার জন্য আমরা 50টা সিটের জন্য আমরা এখানে ক্যাবিনেটের ডিসিশন নিয়ে আমরা দিল্লিতে পারি। হয়তোবা আমরা সময়ের অপেক্ষা করি, এগুলো হবে আমাদের। তো এইগুলোতে যে আমরা জনজাতিদের উন্নয়নের জন্য তাদের রিপ্রেজেন্টেশন প্রপারলি যেন হয়, তারা যেন হারিয়ে না যায়, বহু যাতে আমরা চিন্তা করি তারা যেন এক্সটিংক্ট না হয়, সেই চিন্তা ভাবনা আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ারও সেই চিন্তা ভাবনা করে, আর আমাদের সরকার তো করেনি। আর সর্বোপরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই চিন্তা করেন। যে কথাটা এখানে বলা হয়েছে, এতদিন ধরে মহারাজাদের যে ডাইনেস্টি, তাদেরকে 35 বছর আমরা দেখেছি একদম মানে রাজবাড়ির সেই ওয়ালের ভিতরে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে। আমাদের সরকার আসার পর উনাদের যে এই ত্রিপুরার জন্য যে কাজ করে গেছেন, ত্রিপুরার মানুষের জন্য যে কাজ করে গেছেন, তার জন্য এই সরকার এবং আমাদের কেন্দ্রীয় সরকার সে সম্মান আমরা দিয়েছি। এখানে বলা হয়েছে উনার সে সিঙ্গার বিল, আমাদের ছোটবেলায় আমরা জানতাম যে এয়ারপোর্ট, আগরতলা এয়ারপোর্ট মানে সিঙ্গার বিল এয়ারপোর্টে যেতে হবে। তো সিঙ্গার বিল এয়ারপোর্ট ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট, উনি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর সময় সেটা করেছিল। অনেক অরণ্যরোদন, ক্রোকোডাইল টিয়ার্স আমরা দেখেছি বিভিন্ন যে বিগত সরকারে, কিন্তু আমরা কথা না কাজের মাধ্যমে আমরা যে মানুষের যে মূল্যায়ন করা সেটা আমরা করেছি। উনার নামে এয়ারপোর্ট আমরা সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এসে সেই এয়ারপোর্টের নামাঙ্কন করেছেন। আপনারা জানেন যে আমার যে আসল বাড়ি সেই কামানচৌনির পাশে একটা ছোট আইল্যান্ড ছিল, সেই আইল্যান্ডটা আমরা দেখতাম এখানে 0 মাইল ফরক, মাইল থাকতো তখন 0 মাইল ফরক। দেখতে দেখতে দেখলাম এটার খুঁজেও পাওয়া যাচ্ছে না, মাটির নিচে চলে গেছে। তো সেই আইল্যান্ডেরও কোনো কিন্তু কামানচৌনির আইল্যান্ড ঠিক আছে, কিন্তু এই আইল্যান্ডটা কি কেউ জানত না। যেহেতু আমি সুযোগ পেয়েছি মুখ্যমন্ত্রী হিসাবে, আমি আমার একটা সেখানে দেখতাম, আমি বললাম না এই আইল্যান্ডটাকে একটা নাম দেওয়া উচিত। আধুনিক ত্রিপুরার রূপকার হিসাবে আমরা কাকে জানি? সেই মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর। আমাদের এখনো মনে আছে সেই যে ওনার যে চিন্তা ভাবনা, সে আগরতলা শহরের উপরে যে বাড়িঘর আছে, যে আপনার দোকানগুলো ছিল, সেই রাস্তা দিয়ে আমরা চিলড্রেন্স পার্কে খেলাধুলা করে বৃষ্টি হলেও সেই জ্যাকসন গেট থেকে আরামসে এখানে চলে আসতাম। তো দেখতাম, সেগুলো মনে থাকতো যে কার সময়, উজ্জয়ন্ত প্যালেসের সময় সেখান থেকে শুরু হয়েছে। তো সেই জায়গায় সেটাকে আমরা পুনরুদ্ধার করলাম এবং সেখানে এক তো এই যে আইল্যান্ডের একটা নামাঙ্কন হলো, এটার কোনো গোত্রও ছিল না, সেটার নাম আমরা দিলাম মহারাজা বীর বিক্রম মোড় এখন হয়েছে এবং ওনার মূর্তি আমরা স্থাপন করলাম এবং জিরো ফলকটাকে উঠিয়ে সেখানে এখান থেকে শুরু হয়েছে যে উদয়পুর কত কিলোমিটার, ধর্মনগর কত কিলোমিটার, এইখান থেকে কিন্তু জিরো ফলক এখন সবাই গেলে আপনারা দেখতে পাবেন। তো আমাদের মধ্যে সমাজের মধ্যে বহু সমাজের লোক থাকবে, কিন্তু আমাদের যে চিন্তা ভাবনা সবাইকে আমরা একসাথে নিয়ে যাওয়ার যে ভাবনা চিন্তা, আই এম নট অ্যালোন, আই এম দ্য রিপ্রেজেন্টেটিভ অফ আওয়ার গভর্নমেন্ট অ্যাজ ওয়েল এজ মাই পার্টি। আমার চিন্তা ভাবনা একা হয় না, আমি সবার এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে চিন্তা করেন আমরা সেইভাবে চিন্তা করি। এতে আমরা প্রমাণ করতে চাই যে আমরা সবাইকে নিয়ে একসাথে থাকতে চাই। অনেকে ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে থাকতে চায়। কেন আমাদের মধ্যে আজকে এখানে সমাজপতি যারা এখানে আছেন, আপনাদের সাম্মানিক একটা দেওয়া হয় আমাদের সরকারের তরফ থেকে, এটা একটা সাম্মানিক, এটা কিন্তু এই মুহূর্তে না যে কিছু একটা অর্থনীতির বিষয়ে আপনাদের দিয়ে আপনাদেরকে আপনার নিজে নিয়ে আসা। আমরা সেইভাবে চেষ্টা করছি সাম্মানিক দিয়ে, এবং আপনাদের উপর পুরো দায়িত্ব 19টা জনজাতি গোষ্ঠী এবং অন্যান্য যারাই আছেন 7 জন সাবট্রাইব, এই সরকারের যে ভাবনা চিন্তা সেগুলো একদম তৃণমূল স্তর পর্যন্ত বলা। এখানে বিষয় বলা হয়েছে কিভাবে আমাদের শিক্ষার বেলায় বলুন, স্বাস্থ্যক্ষেত্রে বলুন, এবিসিতে আমরা প্রায়
30 কোটি টাকা আমরা দিয়েছি সেখানে এই যে হসপিটাল করার জন্য, আপনারা সবাই জানেন। সমস্ত জায়গায় এখানে বারবার বলা হয়েছে যে ডিসিতে আমরা পয়সা কম দেই, টাকা কম দেই, মাত্র 600 কোটি টাকা দিয়েছি ইত্যাদি ইত্যাদি বলেন। আমি বিধানসভায় বলেছি আমাদের যে লাইন ডিপার্টমেন্ট আছে সেখানে 39টা যে ডিপার্টমেন্ট 5000 কোটি টাকা আমরা সেখানে এডিসির উন্নয়নে আমরা খরচ করি। আমরা ডিভাইড অ্যান্ড পুলিশের মধ্যে আমরা থাকতে চাই না, আমাদের সমস্যা থাকবে, কিন্তু সেগুলো যদি প্রপারলি আমাদের কাছে নিয়ে আসা হয় সেগুলো নিশ্চয়ই আমরা তার সমাধান। সরকার মানেই সমস্যার সৃষ্টি করে না, সমস্যার সমাধান করার জন্য সরকার। কিন্তু আগে আমরা দেখতাম যে সরকার যারা ছিল তারা সমস্যার সৃষ্টি করে বেঁচে থাকতে চায়। আমরা সবকিছু একবারে করে দিতে পারবো সেটা কোনোদিন আমি এখানে দাবি করছি না। আজকে আমি এখানে আসার পরে আপনারা যেভাবে জনজাতিদের এই সে পাগড়ি আমার মাথায় দিয়েছেন আমি সম্মানিত, এবং এত ভালো লাগলো আমাকে সেই জ্যাকেটও আপনারা পরিয়েছেন, দিশা পরিয়েছেন। এখানে বলা হচ্ছে সারা পৃথিবীতে এখন এই দিশার পরিচয় যে কোথা থেকে ত্রিপুরা। মাঝে মাঝে আমাকে ত্রিপুরার থেকে দিল্লি থেকে আমাকে বলা হয় যে এরকম 200-300 এরকম ভিসা পাঠান। কি বিষয়? যে না আজকে আমাদের এখানে মিটিং আছে, ত্রিপুরার ভিসা দিয়ে ওনাদেরকে যারা যারা ওই মিটিং এ থাকবে তাদেরকে আমরা সম্মানিত করবো। এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমি এখান থেকে ত্রিপুরা ভবনে পাঠাই, ব্যবস্থা করি, পাঠিয়ে সেটা যথাস্থানে দেওয়ার ব্যবস্থা করি। এটা অনলি নট টু অ্যাপিজমেন্ট, নট টু স্যাটিসফাই সামওয়ান। এটা আমাদের জন্য একটা গর্ব যে ত্রিপুরার ভিসা আমাদের মা বোনেরা যেভাবে বানায়, এতে করে তাদের আর্থসামাজিক উন্নয়ন তো হচ্ছেই, কিন্তু সেটার পরিচিতি এখন কিভাবে অ্যাকসেপ্ট করছে সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী। মনে হতে পারে একদিন লন্ডনে কোন একটা প্রধানমন্ত্রী ফাংশন করছেন, ত্রিপুরার সেই বিষয় যেতে পারে, বলা যায় না। তো আমরা সেইভাবে আমরা কাজ করছি। আমার অত্যন্ত ভালো লাগে যখন এই 26শে জানুয়ারিতে আমাদের ট্যাবলো তৈরি হয়, সেই ট্যাবলোতে আমরা ভালো ভালো প্রাইজ পেয়েছি, এবং সেখানে আমাদের ত্রিপুরার যে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা সেইগুলো আমরা দেখানোর ব্যবস্থা করেছি, বিশেষ করে জনজাতিদের, এবং তাতে করে আমরা পুরস্কৃতও পেয়েছি এবং সবাই আমাদের মানে প্রশংসাই করেছি। আমরা গর্ববোধ করি যে জনজাতিদের যে হ্যান্ডলুমের কাজ, যে আপনাদের বিভিন্ন যেসব বাঁশ-বেতের কাজ, সেইগুলো নিয়ে আমরা ছোটবেলার থেকে আমরা যেতাম, কোথাও গেলে একটা তার যে উপহার স্বরূপ বহু লোককে আমরা দিয়েছি বাইরে। কিন্তু এখন দেখুন আমরা সেই ইন্ডাস্ট্রি বলুন, এখানে ইন্ডাস্ট্রি মিনিস্টার মহোদয় আছেন, এখানে আমরা বাঁশ-বেতের উপরে ত্রিপুরাকে কিভাবে তাকে আরো বেশি সমৃদ্ধ করা যায় সেই চেষ্টা আমরা করেছি। আপনারা নিশ্চয়ই জানেন যে এইবার আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম যে পার্লামেন্টের যে নতুন ভবন, ত্রিপুরার বাঁশের যে সুন্দরভাবে টাইলস বানানো হয়েছে, সেই টাইলস পার্লামেন্টে লাগানো হয়েছে। ভাবা যায় কোনোদিন? শুনেছি বিহারের খুব সম্ভবত সেই অ্যাসেম্বলি বা হাইকোর্টের এখানে, সেখানেও সেই বাঁশ-বেতের যে বাঁশের প্রোডাক্ট সেই টাইলস লাগানো হয়েছে। সেগুলো তো আমাদের গর্বের বিষয়। এখানে আমরা যখনই আমি দেখি যে আমরা যারা ছেলে মেয়েরা পড়াশোনার জন্য বিভিন্ন স্টাইপেন্ড আমরা দিচ্ছি, প্রি মেট্রিক, পোস্ট মেট্রিক, এগুলো তো দিই। আমাকে প্রাইভেট মিনিস্টার প্রায় এসে বলেন যে এত কম পয়সা দিয়ে হবে না, আরো বাড়াতে হবে। আমরা ধৈর্য ধরে সব হবে, চিন্তা করবে না। তো ইভেন বিভিন্ন জায়গায় আমি নিজেও গেছি, তাদের রেস্ট হাউস থেকে আরম্ভ করে, হোস্টেল থেকে আরম্ভ করে, সব জায়গায় আমাদের জনজাতিদের, তাদের জন্য কোনো এতদিন ধরে কেউ দেখেনি, ওদের উপর নজরদারি ছিল না। কিন্তু আমরা, আমার মনে আছে আমার সরকারি বাসভবনে আমি 3 ভাবে, আমাদের আইএস অফিসারগণ আছেন এখানে, সমস্ত জনজাতি, টিসিএস অফিসাররা, সিনিয়র জুনিয়র, 3 দিন আমি বসেছিলাম 3টা স্তরে। একজন আইএস অফিসার মহিলা, আমার মনে আছে, উনি আমাকে বলছিলেন সেই মিটিং এর পরে, নাও উই থিঙ্ক দ্যাট উই আর ইনক্লুডেড, অ্যাজ ইফ উই আর ইনক্লুডেড। এই যে বিষয়, আমি ওনাদের সাথে যখন কথা বলছিলাম, আমি ওনাদেরকে বলেছিলাম মুখ্যমন্ত্রী হিসাবে আমাকে আপনারা ভাববেন না, সহজ সরল ভাবে আপনারা বলুন এই ত্রিপুরার উন্নয়নে। ডালুং সাহেবও ছিলেন প্রথম মিটিং এ,
ওনাদেরকে আমি বলেছি আপনাদের মন খুলে কথা বলুন, এই ত্রিপুরাকে ডেভেলপমেন্ট করার জন্য আপনারা কি কি চান। ওনারা বলেছেন, কিন্তু ওই লাইনটা আমার এখনো মনে আছে যে বলেছেন as if we are included। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে আপনারা দেখছেন যে অ্যাক্টিভ পলিসির কারণে আজকে ত্রিপুরার বিশেষ করে নর্থ ইস্টের তো ডেভেলপমেন্ট হয়েছে, ত্রিপুরারও ডেভেলপমেন্ট উচ্চগ্রামে, এটা তো বলার অপেক্ষা রাখে না। আজকে আমরা এখানে হীরা মডেলের কথা বলছি, আমরা ন্যাশনাল হাইওয়ে 6টা ন্যাশনাল হাইওয়ে প্রায় শেষের পথে, প্রায় 60% কাজ শেষ। আরো 4টা ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, রোপওয়ে 4টা দেওয়া হয়েছে, হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট এখানে হচ্ছে। এখান থেকে 12টার মতো ট্রেন, আমাদের এক্সপ্রেস ট্রেন এখান থেকে যাচ্ছে, সমস্ত প্রদেশে যাচ্ছে, রাজধানী এক্সপ্রেস যাচ্ছে, ডেমো ট্রেন হচ্ছে। মানে কোনোদিন ভাবতে পারিনি যে ত্রিপুরার মধ্যে এই ধরনের মানে ব্রড গেজের ট্রেন আসবে, সেই একদম সাবরুম পর্যন্ত। ত্রিপুরার চেহারাই পাল্টে যাবে কিছুদিনের মধ্যে। আপনারা দেখেছেন যে সেপ্টেম্বরের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীজি আবার যে মৈত্রী সেতু সেটা চালু করার ব্যবস্থা হচ্ছে, সাউথ ইস্ট এশিয়ার প্রবেশদ্বার হচ্ছে, স্টেজ হচ্ছে এখানে স্পেশাল ইকোনমিক জোন। যারা ইনভেস্টররা আছেন প্রাইভেট থেকে আরম্ভ করে সবাই, সেখানে একটা সেই ইনভেস্টমেন্টের যে একটা প্লেস সেখানে হচ্ছে। আমরা এখান থেকে অলরেডি মানে প্রোটোকল হিসাবে সেখানে অনুমোদন দিয়েছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, যে আমরা সেই চিটাগাং বন্দরকে আমরা ব্যবহার করতে পারি। এখান থেকে ট্রেন লাইন যদি যখন স্টার্ট হবে আগামী দিন 8 ঘন্টার মধ্যে আমরা কলকাতায় পৌঁছে যাব। অলরেডি এটা প্রায় শেষের পথে, এই বছরই হওয়ার চান্স। আমি নিজেও গেছি সেখানে নিশ্চিন্তপুরে। তো ত্রিপুরার আমরা যে বাঁশ বেতের হোক, গ্যাস ভিত্তিক আমাদের হোক প্রজেক্ট হোক, রাবার শিল্পই হোক, আগরের শিল্প, আগর থেকে আমাদের যে শিল্প, সব মিলিয়ে একটা উন্নয়নের যে আমাদের সরকার যে উন্নয়নের যে চিন্তা ভাবনা করছেন। আর বেশিরভাগ ক্ষেত্রে আজকে দেখুন ন্যাশনাল হাইওয়ে যেগুলো হচ্ছে, এগুলো কোন দিকে যাচ্ছে? সবকটাই তো জনজাতি অধ্যুষিত এলাকা দিয়ে পাস হচ্ছে। যতক্ষণ ধরে যোগাযোগের ব্যবস্থা ভালো না হবে, কোনোদিন কোনো রাজ্যের ডেভেলপমেন্ট অসম্ভব, কোনো দিন সম্ভব না। আজকে সেই কারণে সমস্ত ইনভেস্টাররা আসছে, ডেইলি আমার কাছে আসছে, আমরা এখানে কাজ করতে চাই। আমার সরকার নামে আমরা একটা অলরেডি ওয়েব পোর্টাল আমি শুরু করেছিলাম, প্রায় 80 থেকে 85% এতে করে কাজ সম্পন্ন হয়েছে। মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে সেই ওয়েব পোর্টালে ওরা রিয়েক্ট করেছে, বলেছে, এবং তার সমাধানও হয়েছে। তো সব বিষয়ে আমরা চেষ্টা করছি মানুষের সাথে আমরা থাকা। আর বিশেষ করে ত্রিপুরাতে যতদিন ধরে জনজাতিদের উন্নয়ন না হবে, ত্রিপুরা কোনোদিন ডেভেলপমেন্ট হবে না, অসম্ভব, কোনোদিন ডেভেলপমেন্ট হবে না। 31 to 32% জনসংখ্যা কেন আমাদের মধ্যে একটা বিভেদের একটা সৃষ্টি করে? সবাই ত্রিপুরা ল্যান্ড ইত্যাদি অনেক সময় সে 80 দাঙ্গা কতবার চেষ্টা করেছে যে একটা ডিভাইড করে, এতে করে আমাদের কিছু ব্যক্তিকেন্দ্রিক কিছু লোকের তার যে ইচ্ছা, সেই ইচ্ছাটা পূরণ হয়। আমরা যাদেরকে মান দিয়েছি, সম্মান দিয়েছি, সেই সম্মানটুকু ওনাদের রাখা উচিত আমি মনে করি। তবেই গিয়ে আমরা একসাথে আমরা থাকতে পারবো। এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা যে স্লোগান দিয়েছি, সেটা তবেই সম্ভব হয়। আজকে স্বাস্থ্য ক্ষেত্রে আপনি দেখুন, এবারের বাজেটে আমরা 59 কোটি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা একটা আছে, সেখানে 13 লক্ষ লোকের আমরা কার্ড দিয়েছি আমরা। কিন্তু বাকি লোক কোথায় যাবে? অনেক চিন্তা ভাবনা করে আমার মাননীয় অর্থমন্ত্রীকে আমি বললাম যে এটা না করলে প্রায় 4.75 লোক তাদের যাতে এই কাভারেজে আসে, সে 59 কোটি এক অর্থ বছরে আমরা এই বাজেট আমরা রেখেছি। অনেক চিন্তা হয়েছিল এটা গিয়ে আমরা সাকসেস করতে পারবো কিনা, না সমস্যা হবে। যারা সরকারি কর্মচারী আছে তারাও এর মধ্যে অপশন দিয়ে তারাও আসতে পারে। আগে 5 লাখ, এখন আরো 5 লাখ, প্রায় 10 লাখের মতো আমাদের যে নির্বাচনী ইস্তেহার আমরা বলেছিলাম সেটা আমরা করবো, সেটা আমরা করেছি। তো সেই বিষয়ে আমরা কাজ করছি। রাস্তাঘাটে 2000 কিলোমিটার প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় 2000 কিলোমিটার কাজ হয়েছে এখন পর্যন্ত। বিভিন্ন জায়গায় যখন টিভিতে দেখি
যে ওই জায়গায় রাস্তা খারাপ, ওই জায়গার মানে রাস্তা হয়নি কেন, তো সাথে সাথে আমি খবর নিই কেন এটা হলো না, এটা কিভাবে করা যায়। আমরা ডিপ টিউবওয়েল বলুন, নর্মাল টিউবওয়েল বলুন, সব জায়গায় জলের যাতে ব্যবস্থা হয়। জনজাতি এলাকায় সমস্যা, সবচেয়ে বড় সমস্যা, অনেক জায়গায় ডিগিং করলে পাথরের কারণে ভিতরে ঢুকে না, জলের সোর্স পাওয়া যায় না। তার জন্য ইনোভেটিভ যে আইডিয়া, জলকে আজকে ড্যাম করে সেখান থেকে তার ব্যবস্থা চলছে, এর জন্য হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে এবং আমাদের বাজেট এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার জন্য বারবার ওনারা বলছেন যে কোনো অবস্থায়, এবং সেই অবস্থায় দেখুন 3% আমাদের মাত্র এই জল জীবন মিশনের মানে আমরা শুরু করেছিলাম প্রতিটা ঘরে জল পৌঁছানো, এখন 68%, গতদিন আমি দেখলাম 68% আমরা সেই টার্গেট আমরা যাচ্ছি। 100% আমরা চাই তার স্যাচুরেশন পয়েন্ট আছে। এখানে যেখানে প্রধানমন্ত্রীর আবাস যোজনার বিষয় এখানে মাননীয় মন্ত্রীজি বলেছেন, আবাস যোজনায় বলুন, প্রধানমন্ত্রীজি বারবার বলেন এখানে কি পলিটিক্স, আমরা রাজনীতি করার দরকার নেই। জল নেই, জল আমরা পৌঁছাবো, এর মধ্যে কি রাজনীতি? ঘর নেই, আমি ঘর পৌঁছে দেবো, এর মধ্যে কি রাজনীতি? বিজলি নেই, বিজলি পৌঁছে দেবো, এর মধ্যে কি রাজনীতি? কারোর শৌচালয় নেই, শৌচালয় পৌঁছে সেখানে বানিয়ে দেওয়ার ব্যবস্থা করবে, এর মধ্যে কি রাজনীতি? এই যে সামাজিক পরিবর্তনের মধ্যে সরকারের থাকার যে বিষয়, সেটা মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন, উল্লেখ করছেন এবং সেটা করেও দেখাচ্ছেন। আমরা এতদিন ধরে আপনারা দেখেছেন এর মধ্যে যে 75 সীমান্ত গ্রাম, বিরোকা নাম, কোনদিন শুনেছেন এই ধরনের কথা? আমি বহু জায়গায় গেছি সীমান্ত গ্রামে, সেখানে আমি দেখলাম যে আমাদের ত্রিপুরার লোক অনেকে সেখানে দেশের জন্য প্রাণ বলিদান হয়েছেন, তাদের নামকে সেখানে কালেক্ট করে আমাদের সরকার সেখানে তাদেরকে সেই মানে পাথরের মধ্যে খোদাই করে তাদের নাম রাখা হয়েছে। এই যে এক একবার এক একটা উনার চিন্তা, হর ঘর তিরঙ্গা, হর ঘর তিরঙ্গা, আপনারা কোনদিন ভাবেন, এইবারও আপনারা করেছেন সবাই, গত বছর আমরা করেছি, যে আমাদের 8.5 লাখ আমাদের যে হাউস হোল্ড আছে, এরপরও বিভিন্ন সাইজের যে পতাকা তা শর্টেজ হয়ে গেল। দেশাত্মবোধের ভাবনা চেতনা, সেটাকে প্রধানমন্ত্রীজির কারণে যে আবার সেটা ভাবিয়ে তোলা, সেই জিনিস কিন্তু আগে ছিল। আগে দেশ বাঁচলে তবেই আমরা বাঁচবো, এখানে আগে বা আমার বাঁচতে হবে, দেশ যাক চুল্লোই, সেটাই ছিল আগে। আজকে সুরক্ষার দিকে আপনি বলুন, আগে আমাদের এখানে যে খুশি সেই এসে জায়গা নিয়ে যেত, হাজার হাজার বর্গ কিলোমিটার নিয়ে গেছে। পাকিস্তান আমাদের সোলজারদের গলা কেটে আমাদের সেই সীমান্তের ভিতরে ঢুকে ওরা দিয়ে দিয়েছে, পার্লামেন্টে আক্রমণ করেছে, বিভিন্ন জায়গায় টেররিস্ট আক্রমণ, নর্থ ইস্টে সবচেয়ে বেশি আমরাও টেররিস্ট আক্রমণে আক্রান্ত ছিলাম। আজকে কি দেখলাম, যখন আমি সমস্ত নর্থ ইস্টের যারা চিফ মিনিস্টাররা আছেন, আমি বিভিন্ন কনক্লেভে ওনাদের সঙ্গে বসেছি, ওনারা নিজেরা বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর এখন যে ভদ্রমহিলা সেদিন আমাকে টিসিএস অফিসার বলেছেন, ওনারাও বলছেন যে উই আর নাও ইনক্লুডেড ইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, নাও উই ফিল ইট। এই যে বিষয়গুলো, একটা মুখ্যমন্ত্রী একটা প্রদেশের, আমাদের বিভিন্ন প্রদেশের ইন্টার যে স্টেট প্রবলেম ছিল সেগুলো এখন নেই, এগুলো আলোচনার মধ্যে আলোচনা করে সেগুলো আমরা সমস্যা সমাধানে ব্রতী হচ্ছে। তারপরেও চেষ্টা করছে অনেকে, মণিপুরের ঘটনা আপনারা জানেন, কিন্তু সেগুলো নিশ্চিন্ত যে সময়ের অপেক্ষা একদম ঠিকঠাক হয়ে যাবে। এর ভিতরে অনেক গভীর ষড়যন্ত্র আছে। নর্থ ইস্ট তো আস্থা আমাদের অষ্টলক্ষ্মী, প্রধানমন্ত্রীজি বলছেন, ভাবা যায় কোনদিন অষ্টলক্ষ্মী এইসব নাম উনি যখনই বলেন, আমরা এর মধ্যে যে মাটির কলস নিয়ে গ্রাম স্তর থেকে, সেই পঞ্চায়েত থেকে চলে আসবে আমাদের রাজ্য স্তরে, বিভিন্ন জায়গায় হয়, সেখানে বিভিন্ন বাটিকা তৈরি হবে। এই ধরনের চিন্তা ভাবনা তো আমাদের ছিল না। 75টি ইন্ডিজিনাস গাছ সেখানে লাগাতে হবে, আমরা সেটা ব্যবস্থাও করছি। আমরা তো গভর্নমেন্ট লেভেলে করছি, বিভিন্ন যারা সমাজসেবীরা আছে তারাও এর মধ্যে ইনক্লুড। আমাদের এখান থেকে সেই কলস যেটা 58 আমাদের ব্লক আছে, +1 মানে 20টা আমাদের নগর পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি এবং আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন, এদের এখানে এসে অর্থাৎ 58 প্লাস
159 কলস, তার জন্য সেটাকে নিয়ে কর্তব্য পথে দিল্লিতে যাচ্ছেন আমাদের ছেলেমেয়েরা। আমাদের সেই রেল লাইনের বগিও আমরা রিজার্ভ করে নিয়েছি এবং আমরা বলেছি যে ওইখানে 59 যদি দিল্লি যায়, 59 কলস অমৃত কলস আমাদের এখানে থাকবে। তো এই ভাবনা, দেশ বাঁচলে আমরা বাঁচবো। আমি শক্তিশালী হলে আজকে আমাদের এখানে কেউ চোখ তুলে আর কথা বলে না, না পাকিস্তান না চাইনা। আগে এগুলো দেখতাম আমরা, তাকিয়ে দেখতো। রাফাইলের মতো বিমান এখন আমাদের চলে এসছে। আগে আমরা শুনতাম খালি F-16, তার উপরে চলে এসছে এখানে। এবং আর্মামেন্টেরিয়াম আমাদের যে 3টা নেভি হোক, আর্মি হোক, এয়ারফোর্স, সবাইকে এত শক্তিশালী করেছে যে দেশকে এখন আর চিন্তা ভাবনা করতে হয়। কিছুদিন আগে আমি ত্রিপুরার বিশেষ করে আমি দেখেছি যে যখন রক্তের সমস্যা হচ্ছিল, আমি যখন বললাম যে এখানে ইলেকশনের কারণে সমস্ত স্তরে, সমস্ত স্কুল, কলেজ, বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংস্থা তারা এগিয়ে এসছে। আমরা ইংরেজিতে একটা কথা আছে যে আমরা যখনই when we are attacked we are united, but when we are in peace we are not united। এবং এটা ভালো না, ভালো লক্ষণ না সমাজের জন্য। যখন ক্রাইসিস হয়, যখন রক্তের কথা বললাম সবাই চলে আসে, কিন্তু এটা ধারাবাহিকতা সবসময় থাকা উচিত। আমরা অ্যাটাক হলে আমরা দেশাত্মবোধের ভাবনা চিন্তা ভাবনা আসবে, আর সবসময় আমরা মানে ফিডব্যাক হয়ে আরাম করে বসে থাকবো, তাহলে দেশ কোনোদিন উন্নতি হবে না। সারাদিন পরিশ্রমের কোনো বিকল্প নেই। আর আমাদের সরকার অত্যন্ত মানে মানসিকতা, গুড মানসিকতা নিয়ে মানুষের যে সমস্যাগুলো সেইগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, সেইভাবে কাজ করছি। তবেই কিন্তু আমাদের গ্রাফ কিন্তু ঊর্ধ্বমুখী। আর যারা এই ধরনের নানা রকম কুচক্রি যারা চিন্তা ভাবনা করেন, ওদের গ্রাফ কিন্তু নিম্নমুখী। এবং আমি শিওর যে আগামী দিন আমাদের দেশের যে এখন যেভাবে প্রধানমন্ত্রীজি আমাদের দেশকে একটা এত উচ্চগ্রামে পৌঁছিয়েছেন, যেখানে যান মিস্টার বস করে প্রধানমন্ত্রীজিকে সম্বোধন করেন, কোথাও ওনার পা ছুঁয়ে ওনাকে নমস্কার করেন, ভাবা যায় কোনোদিন? ইন্ডিভিজুয়াল কোনো বিষয় না, এটা চাইওয়ালা আজকে কোন জায়গায় নিয়ে গেছে দেশকে। গরিবী উনি দেখেছেন, গ্যাসের চুলার থেকে আরম্ভ করে ওনার সবাই জানেন, ওনার মাকে দেখেছেন যে চোখ খারাপ হয়ে যাচ্ছিল এই ধুয়োয় যখন চুল্লিতে, সেখানে গ্যাসের ব্যবস্থা করেছেন। শৌচালয়ের কথা তো বললামই। তো এগুলো দেখে এসছেন এবং এই কারণে আজকে সার্বিকভাবে যে উন্নয়ন সমস্ত ভারতবর্ষে তথা ত্রিপুরা আমরা করে যাচ্ছি। এবং আমরা ডাবল ইঞ্জিনের সরকার বলি, আমি বলবো আমাদের ট্রিপল ইঞ্জিনের সরকার। এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত আছে, সব জায়গায় তো আমাদের সরকার অলমোস্ট। তো সব জায়গায় মানুষ যদি ভালোভাবে কাজ করে আর স্বচ্ছতার সাথে যদি আমরা কাজ করি, স্বচ্ছতা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আর স্বচ্ছতা শুধু ধারাই পোষাই করলে হবে না, মস্তিষ্কেরও স্বচ্ছতার দরকার, সেটারও কাজ আমাদের করতে হবে। ভাইয়ার হয়ে কোনো কাজ না হওয়া। আমরা সরকারে যখন আসবো সমস্ত মানুষের আমরা সরকার, এখানে কিন্তু আমার পার্টি এটা হয় না। আমরা সেই দিশায় চলছে। আপনারা দেখেছেন যে বিধানসভার যে ইলেকশন হয়ে গেল গত, ত্রিপুরার ইতিহাসে এত সুন্দর ইলেকশন কোনো সময় হয়নি। আমি দায়িত্ব নিয়ে আমি বলছি, বারবার বলা হয়েছে যখন 16 ফেব্রুয়ারিতে ইলেকশন হয়েছে এবং 2 মার্চ ইলেকশনের রেজাল্ট বেরোলো, এর মধ্যে কিন্তু কোনো জায়গায় কোনো ঘটনা আমরা শুনিনি। কিন্তু কুচক্রীরা আবার পিছনে লেগে গেল যে এত সুন্দরভাবে ইলেকশন হয়ে যাবে। কয়েকটা ঘটনা আপনারাও শুনেছেন, ইচ্ছে করে এটাকে মানে বলার চেষ্টা করেছে যেখানে আইন শৃঙ্খলা নেই। ত্রিপুরাতে আইন শৃঙ্খলা এখন নিচের দিক দিয়ে ঠিক যে ন্যাশনাল ব্যুরো অফ ক্রাইমের রিপোর্ট, সেখানে দেখা যাচ্ছে ত্রিপুরার নিচের থেকে বিভিন্ন যে ক্যাটাগরি আছে তার মধ্যে এভারেজ যদি ধরি, কোন জায়গায় 3rd, কোন জায়গায় 5th, 28টা যে রাজ্য আছে তার মধ্যে আমাদের অবস্থান এইরকম। তো আমরা তো মানে ভালো চলছে, এখানে সবাই খুশি। এখন বাইরের থেকে যখন লোক আসে, আমার এখানে প্রায়শ আছে, ত্রিপুরাতে এত পরিবর্তন আমরা কোনদিন ভাবতে পারিনি, এত সুন্দর এখন। তো সেটাকে কিন্তু মেনটেন করা এবং মেনটেন করে আর সেটাকে আরো কিপিটা আরো বাড়িয়ে তোলা, সেটা একজনের পক্ষে সম্ভব হবে না,
সরকারের পক্ষে সম্ভব হবে না। যখন আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাই মিলে, বিশেষ করে যারা এখানে সমাজপতি এরা আছেন, তাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি। বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। বিভ্রান্তি, আমি উদাহরণগুলো এই কারণে দিলাম, আমাদের তরফ থেকে বিভ্রান্ত করার কোনো কারণ নেই, বিভ্রান্ত আমরা করতেও চাই না। খালি আপনারা দেখুন যে আসলে এই সরকার, কেন্দ্রীয় সরকার কি করছে। কিছুদিন আগে এখানে সীতারামনজি, আমাদের মাননীয় অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, উনি এসেছিলেন। উনাকে আমি ধন্যবাদ দিলাম যে এডিসি এলাকার জন্য প্রায় 1300 কোটি টাকা এই বিশ্ব ব্যাংকের যে অনুদান সেটা আমরা পেয়েছি। ভাবা যায় ওনাকে 2 বছরের মধ্যে সেটা চেষ্টাই হয়েছে। ওনাকে আমি ধন্যবাদ দিয়েছি, এখানে এসে গেছেন। এবং সেগুলো কি রাস্তাঘাট, স্কুল, কলেজ, তার ডেভেলপমেন্টের জন্য। এছাড়াও তো আছে 100 কোটি টাকার আগে ছিল। তো সমস্ত জায়গায় ডেভেলপমেন্টের আমরা চেষ্টা করছি যে জনজাতিদের আমরা এমন একটা জায়গার মধ্যে আমরা নিয়ে যেতে চাই যেন they should not think themselves that we are separated, we are all united। এই কথাগুলো বলার জন্য আপনাদের আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে। এখানে আপনাদের আবার সেকেন্ড হাফে আপনাদের কর্মশালা চলবে, বাকি সমস্ত ডাটা নিয়ে কথাবার্তা হবে। এবং আজকের এই কর্মশালা সাফল্যমণ্ডিত হোক এই কথা বলে, এবং বিশেষ করে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং মিনিস্টার আমাদের বিকাশ বাবুকে আমি ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যারকে। তিনি হচ্ছেন জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহেব Samajpati এই ভাইমাতা ফাইজাক তিনি রাইসা সুজা Tiprasa সরকারি মিনিস্টার পিটিসি ডিপার্টমেন্ট মাইনরিটি কোঅপারেটিভ মতাং শুক্লা তেরো নহাতিয়া এই ভাইমাতা ফাইজাক তিনি ইন্ডাস্ট্রি এশিয়ার মিনিস্টার বরং বানাউজু খান্তরা চাকমাজি এই ভাইমাতা ফাইজাক তিনি জায়গা তিনি ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টনি সেক্রেটারি LP দাউদজি এই ডাইরেক্টর প্রভুজি এই গোসংঘ আকুজাক তিনি পিটিএডিসিনি যত দংথ এই MLA এই ভাইমাতা ফাইজাক যত দফানি অপরাধ বরং আমি খা কুফনি হামদাং মুজাফরে আं কক্সি থাকলাম তিনি জনপ্রিয় মুখ্যমন্ত্রী নরমপুরা ডিটেল থানায় এখন আমি ডিপার্টমেন্ট বা যতন আं সুকুরবই থানানি চেষ্টা খানায় এখন টাইম করিনি বাগै आं যত সাইমাংলা খাজানি তাকুফাই বুকুক তিনি যত দফানি তিনি যারা ভাইমাতা ফাইজাক যত যারা দফানো লিগ খাইতামনে বরং मोनसे हासाल लिग फाइमा बागै Malaima हामायाफारो তিনি নরনি জরা খিবেকুনো তিনি তিন রিংমাবাই নরক মানজাংमा बागै নরম পাইখলাই हामायानि डिपार्टमेन्ट जों তিনি দফানি बागै बाहायगै सामं थांनाय তিনি दफानो बाहायगै आवग्रिनाय जों सुक्रुबै खालायनो बागै তিনি बरन तमा खायगैतो तमा खायनांनाय তিনি জনপ্রিয় মুখ্যমন্ত্রী যে কোনো স্কিম প্লাগু যেদিন থাকায় আনি তিনি জনজাতি রঙনি বাগৈ কোনো ফাইল কোনো আনো ফিরোগৈ হয়া বসাও যে নামানি নংনি বাগৈ নং বুকুম বারানি বাগৈ যে খাইয়া নামানি 35 বছর ভারত স্বাধীন মানে পরে তারপরে তিনি ত্রিপুরা রাজ্য মানে পরে
Sini borok tangan ukur khlai tongha. Borok terasa. Borok ketasa. Borok ketai tongha dong dofana aku gina bagai. Moni bagai. Jod to dofani opera dong tuye. Aku bisni alok sadaku. Apa ni bagai no? Sini যে এলটি ডালং দিনতে আনি দায় জানা থাকা যে তিনি সত্য যে সমাজ বেলং খাই তোমরা সমাজ দফারন যে নাই তোমরা বরং তুই সেবা তোমার আটকাই দরকার কারণ সরকার এই সমাজনি বড় বলতে একসঙ্গে ক্ষমতায় রাখায় দফার কোনো দিন আগুন লাগাই মাইয়া আবার তিনি বড় তাবুক অনেক জায়গা তুই নি প্রবলেম মুদ্দাকো ভাবানি প্রবলেম মুদ্দাকো তিনি বড় পাবো শিক্ষা শিক্ষাও তারপর আবো আমায় আনবো আবার ভাবিল বড়বর্তী যারা সমাজ যারা লিখ খাইতে হইল বড় আবু বড় কথাই তো ভাব তোমার খাইয়া নয় মতি খাওয়াইল তবে বড়মতি রিংমান কারণ আজু বই ছালায় শুকুর বই ছালায় রাখায় কোনো দিনও তিনি দখল আবু বই ভাইয়া বহু বই ছালাই নাই সে কতর পর কিন্তু বড় আবু দফা তিনি দফার বড় সেবা খাই না ধরনের সাজেশন মানানো ধরনের সাজেশন মাখাচ্ছে ধরনের যে সাজেশন মাখাচ্ছে কাম খাইতে তিনি বড় আবু বই ব্রাহ্মণ কেউ তিনি বড় এভাবে চলতে ওয়ান ঢুকা যে তিনি বড় যে দফানি শিক্ষা দীক্ষা উন্নতি করে অদফা কোনো দিনের আবহাওয়া নাইয়া দফানা আবহাওয়া হয় একমাত্র শিক্ষা আবার এভাবে শিক্ষার উপরে দুর্বলী হয় নাই শিক্ষার উপরে যে দফার শিক্ষা দিকে আবহাওয়া গ্রামীণ অদফা আবহাওয়া থাকায় আবার এভাবে কিছুদিন বিশ্বর 35 বছর ছোকরা বাবু খাই থাকা 4টা স্কুল ছিল যত একলের স্কুল তিনি সরকার ফ্যামিলি পড়ে 17টা স্কুল কথা সুপা একলের স্কুল কাইসা স্কুল একলের স্কুল 480 জন চেরাই খেলায় পরিমাণ ঘুরেছিল 240 তমানি কানানি যত্ন শ্রী সেই 2 মাস বেশি হল 6টা স্কুল অলরেডি চালু খাইছা একলব্য স্কুল সেই 6টা স্কুল কোথাও চালু খাইয়া থাকতো সেই 6টা স্কুল 1-2 মাস বেশি হচ্ছে চালু খাইয়া অলরেডি কনস্ট্রাকশন চলিত কনস্ট্রাকশন চলিল সেটা ওর 6টা স্কুল চালু খাইয়া খোয়াই ডিস্ট্রিক্ট 2টা তারপরে যাবো তোমার জম্পুজলা গাবর দিব খোয়াই আমপুর কাইসা সেই মঙ্গিয়া কামি কাইসা যাবো তোমার পর্ব বরকাছড়া মতিহাই 6টা জায়গা চালু খাইলে থাকবো তিনি বড় নুগুখা তাবো কামিয়ান থেকে বিশিঙ্গ স্কুল তঙ্গ কিন্তু মাস্টার থাইয়া ছাত্র থাইয়া পড়াশোনা হইয়া जों मगवान थुका मुति हाई स्कुल जों एडिसि बे कक थांगोन जे मुति हाई स्कुल तमानि मुतिनो तो एक जागा खायै जेबो लो जे बरगुरानि हाई जागाव हाथाय बदारनो दंखरा जे आश्रम स्कुल खुलावै एक जागा तनिवै 1 निसिमिक 5 जरा खायै मुति हाई स्कुल जों मुति हाई स्कुल खुलावै কারণ এক জায়গা তৈরি যখন পড়াশোনা খালিমা থাকা স্কুল তিনি চেয়ার খোলায় কোয়ালিটি এডুকেশন মানে কোয়ালিটি ক্যাডের আমার কারণে বড় সহযোগিতা লাগো তাই বড় দিন সহযোগিতা খাইয়া হোক जों তিনি দফানি বাগৈ তিনি বড় বাগৈ जों কোনোদিনও কবাজি থানায় जों काम खाइबांला
아버지 너랑니 저뿐이너 너랑니 수바 두나고 에 정나요 진이 벌어라니 거기 우노 오자가 너를 떴던 놓구나 কিছুদিন 세강 에디션에 টোটাল থাকবে তিনি এডিশনে সিএম নতুয়ে তিনি ডিপার্টমেন্টে ডাইরেক্টর নতুয়ে তিনি এডিশনে সিইও নতুয়ে পুরা এডিশনক তোমা খাইনা নামাই এডিসি তম খাইতে তো এডিসি মানে তিনি থেকে কয় বছর খা তিনি বড় এডিসি বড় তাবো আবুল মুয়া আবার ভাবে না এডিশনে সিইও নবা সম্পূর্ণ কথারো তিনি এডিশনে সিএম সাহেব ইএম রক বাই যত না পক্ষায়ও যে এডিশনে তাম খাইনা নামাই এডিশনে যে আলা তনাই যত তিনি দোকান বন্ধ বংনি বরংনি জায়গা থাকায় লামা কাহাম কাহাম সুই কাহাম সকল কাহাম আবার ভাবিল जों बरायो दिनै बरा रंबाय जों खायनानै बाबो आबाद बागैनो गावनि सहযোগিতা नांगौ गावनि सुबास नांगौ आं आशा खायो आगामी दिनाव जों सुबास मानानै সেই তিনি ত্রিপুরা তিনি হাসতেল যতনিफ्राय ভারতবর্ষनि যতনা হাসতে যতনি কটুখাতি মানাनै তিনি জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে जोङो सुबासुलि दङ তিনি দফাनि बागै তিনি गरमनि बागै बर যতन खायो যে তিনি সমাজক মানুষ বুনু নালা হাপুং হাতায় পাড়ানি বুনু তুলুক তুলুকেছেন সবাই মাতি ধরেন যে কমাই থাঙ্গাক মানে তিনি যে তোমার বুনু হাপুং হাতায় তুইমা ফैसानि बुनु जों पेसा तुलुक तुलुकाय फैसाय मातुनाय তিনি সরকার जोंनायो তিনি दफानो जों मोखां मारिनानै তিনি दफानि जे समाजक मानिनो जों पेसा तुलुक तुलुकाय फैसायखौमोन बर जतन खायमोन যে তিনি সরকার খাইमानि করে তিনি বড় বড় হাতায় কত খাইয়া সমাধারণ সপতিকা খাইয়া গন্ডাধরণ গন্ডা পয়সা খাইয়া এবং মুতি হয় সমাজক মানিনো কমিটি খাইयो সব দফাनि বরমতি কমিটি খাইयो जों তিনি সমাজক মানিনো जों পেसा ফैसायखौमोन তুলুক তুলুকাय फैसाय मातुनाय मोसौ पक खावनो पुरनानि पक पाइखा যতন खुलुमगा যতन हामबाय Kakak kabareno, reza hambay nalakaro, sini Tiprasa hampai pereki monti parang perangusam, dipas ya সেই উপলক্ষে এখানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের অনারেবল মিনিস্টার ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ওবিসি ওয়েলফেয়ার এবং জেল গভর্নমেন্ট অফ ত্রিপুরা শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া উপস্থিত একটু আগে যিনি ওনার সুন্দর বক্তব্য এখানে রেখেছেন আমাদের ত্রিপুরা সরকারের ট্রাইবেল ওয়েলফেয়ারের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয় তাছাড়া প্রারম্ভিক যে আলোচনা শুরু হয়েছিল এখানে ভাষণে আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী কোঅপারেশন ট্রাইবেল ওয়েলফেয়ার টিআরপিএমসিটি গভর্নমেন্ট অফ ত্রিপুরা শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি মহোদয় আছেন শ্রী এলসি ডাবলং মহোদয় শ্রী এস প্রভু এডিশনাল সেক্রেটারি ট্রাইবেল ওয়েলফেয়ারে আমার সামনে উপস্থিত আছেন আমাদের মাননীয় বিধায়ক শ্রী মহিলাপ্রভু মহোদয় এবং এডিসি যারা মাননীয় সদস্যরা এখানে আছেন এবং যাদের জন্য আজকের এই কর্মশালা আমাদের প্রধান যারা সমাজপতিরা আছেন আরো যে সাব ট্রাইবের যারা সমাজপতিরা যারা বিভিন্ন আমাদের যে ট্রাইব কমিউনিটির এখানে রিপ্রেজেন্টেটিভ এখানে প্রায় 60 জনের মতো বলা হয়েছে এবং ট্রাইবেল ওয়েলফেয়ারের যারা অফিসিয়াল আছেন এবং মিডিয়া বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এতদিন ধরে আমরা দেখে আসছি যে আমাদের যে জনজাতি ভাই বোনদের একটা ভোট ব্যাংকের যে একটা
কালচার সেটা আমরা দেখেছি। কিন্তু যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014-তে উনি আসলেন, বোঝা গেল যে কিভাবে জনজাতিদের উন্নয়নের কথা উনি চিন্তা ভাবনা করেছেন। সেটা কিন্তু আগে আমরা কখনো দেখিনি। এবং সবসময় উনি বা উনার যে চিন্তা ভাবনা, যে অন্তিম ব্যক্তির উন্নয়ন যতক্ষণ ধরে না হবে ততক্ষণ কোন সমাজে উন্নয়ন হবে না, রাজ্যেরও উন্নয়ন হবে না, দেশেরও উন্নয়ন হবে না, সেই বিষয়ে উনি কাজ করে চলছেন। আমি জানি না আপনারা এর আগে এভাবে আপনারা দেখেছেন কিনা। এবং তার প্রকৃষ্ট উদাহরণ আমরা দেখতে পাই যখন আমাদের বর্তমান মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজিকে উনি আমাদের এই পদে উনি আসীন করিয়েছেন। একমাত্র উনার কারণেই সেটা সম্ভব হয়েছে। একটা জনজাতি উড়িষ্যার একদম গরিব ঘরের একজন মহিলা, উনার কারণে আজকে রাষ্ট্রপতি পদে বসিয়েছেন। এর থেকে বড় আর কি হতে। আমাদের এখানেও আপনারা দেখেছেন আমাদের মন্ত্রিসভাতেও একজন মহিলা আছেন এবং এই জনজাতি গোষ্ঠীরই উনি প্রতিনিধিত্ব করেন। আমাদের শুক্লাবাবু এখানে, শুক্লাচরণ নোয়াতিও আছেন, আর আমাদের তো ট্রাইবাল মিনিস্টার আছেনই। সবাই যেখানে যার যথাস্থান সেখানে এই সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সেই দিকটা রাখেন। আমাদের কেন্দ্রীয় সরকারও আপনারা দেখবেন সমস্ত জায়গায় যারা যারা বিশেষ বিশেষ পদে আছে, মন্ত্রিসভায়ও জনজাতিদের সেই স্থান উনি দিয়েছেন। আমার মনে আছে আমি যখন কিছুদিনের জন্য রাজ্যসভায় আমি গিয়েছি, সেখানে আমি রাজ্যসভায় যেদিন আমি শপথ নিলাম, এর পরের দিনই আমাকে এসে বলল যে ডালং কমিউনিটি নিয়ে আপনাকে বলতে হবে। তো আমি বললাম এটা কি, বুঝতে পারলাম না কি। বললাম আপনার কাছে 1.5 ঘন্টা সময় আছে, আপনি বুঝে নিন। দৌড়ে এদিক সেদিক গেলাম, গিয়ে যাই কালেকশন করলাম যে আমাদের ট্রাইবাল কমিউনিটি ত্রিপুরা, তাদের যে ট্রাইবাল মানে গোষ্ঠীর মধ্যে অফিসিয়ালি ইনক্লুড করতে হবে। তার জন্য আমি জোরালো ওখানে বক্তব্য রাখলাম। আমার মনে হলো আমি কি রেখেছি জানি না, তবে 1-2 জন এসে আমাকে হাত মিলালো, বললো খুব ভালো বলেছেন। তাই আমি বললাম নিশ্চয়ই তাহলে ভালোই বলেছি। এবং সেদিনই বিল পাস হয়ে গেল। তো আমার মনে হয় একটা প্রথম দিন গিয়েই এরকম একটা কাজ করতে পারলাম, তাও আবার জনজাতিদের জন্য। আমি নিজেকে ভাগ্যবান মনে করছি যে আমি ত্রিপুরার প্রতিনিধি হয়ে সেখানে ওনাদের জন্য একটা কাজ করতে পেরেছি। আমরা জানি যে ত্রিপুরাতে 19টা জাতি গোষ্ঠী, তারপরও সাব ট্রাইবস আছে, যে কারণে আমাদের এডিসিতে 28টা সিট আছে প্রতিনিধিত্ব করার জন্য। কিন্তু আমাদের এই সরকার ডিসিশন নিয়েছে না, আমাদের সব যারা এখানে অনেকে এসছেন আজকে, তাদের প্রতিনিধিত্বের জন্য যাতে সব গোষ্ঠীর থেকে প্রতিনিধিত্ব হয়, তার জন্য আমরা 50টা সিটের জন্য আমরা এখানে ক্যাবিনেটের ডিসিশন নিয়ে আমরা দিল্লিতে কাজ করি। হয়তোবা আমরা সময়ের অপেক্ষা করি, এগুলো হবে আমাদের। তো এইগুলোতে যে আমরা জনজাতিদের উন্নয়নের জন্য তাদের রিপ্রেজেন্টেশন প্রপারলি যেন হয়, তারা যেন হারিয়ে না যায়, বহু যাতে আমরা চিন্তা করি তারা যেন এক্সটিংক্ট না হয়, সেই চিন্তা ভাবনা আমাদের আছে। আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ারও সেই চিন্তা ভাবনা করে, আর আমাদের সরকার তো করেনি। আর সর্বোপরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই চিন্তা করেন। যে কথাটা এখানে বলা হয়েছে, এতদিন ধরে মহারাজাদের যে ডাইনেস্টি, তাদেরকে 35 বছর আমরা দেখেছি একদম মানে রাজবাড়ির সেই ওয়ালের ভিতরে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে। আমাদের সরকার আসার পর উনাদের যে এই ত্রিপুরার জন্য যে কাজ করে গেছেন, ত্রিপুরার মানুষের জন্য যে কাজ করে গেছেন, তার জন্য এই সরকার এবং আমাদের কেন্দ্রীয় সরকার সে সম্মান আমরা দিয়েছি। এখানে বলা হয়েছে ওনার সেই সিঙ্গার বিল, আমাদের ছোটবেলায় আমরা জানতাম যে এয়ারপোর্ট, আগরতলা এয়ারপোর্ট মানে সিঙ্গার বিল এয়ারপোর্টে যেতে হবে। তো সিঙ্গার বিল এয়ারপোর্ট ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট, উনি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর সময় সেটা করেছিল। অনেক অরণ্য রোদন, ক্রোকোডাইল টিয়ার্স আমরা দেখেছি বিভিন্ন যে বিগত সরকারে।
কিন্তু আমরা কথা না, কাজের মাধ্যমে আমরা যে মানুষের যে মূল্যায়ন করা সেটা আমরা করেছি। উনার নামে এয়ারপোর্ট আমরা সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এসে সেই এয়ারপোর্টের নামাঙ্কন করেছেন। আপনারা জানেন যে আমার যে আসল বাড়ি সেই কামানচৌনির পাশে একটা ছোট আইল্যান্ড ছিল। সেই আইল্যান্ডটা আমরা দেখতাম এখানে 0 মাইল ফরক মাইল থাকতো, তখন 0 মাইল ফরক। দেখতে দেখতে দেখলাম এটার খুঁজেও পাওয়া যাচ্ছে না, মাটির নিচে চলে গেছে। তো সেই আইল্যান্ডেরও কোনো কিন্তু কামানচৌনির আইল্যান্ড ঠিক আছে, কিন্তু এই আইল্যান্ডটা কি কেউ জানতো না। যেহেতু আমি সুযোগ পেয়েছি মুখ্যমন্ত্রী হিসাবে, আমি আমার একটা সেখানে দেখতাম, আমি বললাম না, এই আইল্যান্ডটাকে একটা নাম দেওয়া উচিত। আধুনিক ত্রিপুরার রূপকার হিসাবে আমরা কাকে জানি? সেই মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। আমাদের এখনো মনে আছে সেই যে ওনার যে চিন্তা ভাবনা, সে আগরতলা শহরের উপরে যে বাড়িঘর আছে, যে আপনার দোকানগুলো ছিল, সেই রাস্তা দিয়ে আমরা চিলড্রেন্স পার্কে খেলাধুলা করে বৃষ্টি হলেও সেই জ্যাকসন গেট থেকে আরামসে এখানে চলে আসতাম। তো দেখতাম, সেগুলো মনে থাকতো যে কার সময়, উজ্জয়ন্ত প্যালেসের সময় সেখান থেকে শুরু হয়েছে। তো সেই জায়গায় সেটাকে আমরা পুনরুদ্ধার করলাম এবং সেখানে এক তো এই যে আইল্যান্ডের একটা নামাঙ্কন হলো, এটার কোনো গোত্রও ছিল না, সেটার নাম আমরা দিলাম মহারাজা বীর বিক্রম মোড় এখন হয়েছে এবং ওনার মূর্তি আমরা স্থাপন করলাম এবং জিরো ফলকটাকে উঠিয়ে সেখানে এখান থেকেই শুরু হয়েছে যে উদয়পুর কত কিলোমিটার, ধর্মনগর কত কিলোমিটার, এইখান থেকে কিন্তু জিরো ফলক এখন সবাই গেলে আপনারা দেখতে পাবেন। তো আমাদের মধ্যে সমাজের মধ্যে বহু সমাজের লোক থাকবে, কিন্তু আমাদের যে চিন্তা ভাবনা সবাইকে আমরা একসাথে নিয়ে যাওয়ার যে ভাবনা চিন্তা, আই এম নট অ্যালোন, আই এম দ্য রিপ্রেজেন্টেটিভ অফ আওয়ার গভর্নমেন্ট এজ ওয়েল এজ মাই পার্টি। আমার চিন্তা ভাবনা একা হয় না, আমি সবার এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে চিন্তা করেন আমরা সেইভাবে চিন্তা করি। এতে আমরা প্রমাণ করতে চাই যে আমরা সবাইকে নিয়ে একসাথে থাকতে চাই। অনেকে ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে থাকতে চায়। কেন আমাদের মধ্যে আজকে এখানে সমাজপতি যারা এখানে আছেন, আপনাদের সাম্মানিক একটা দেওয়া হয় আমাদের সরকারের তরফ থেকে, এটা একটা সাম্মানিক, এটা কিন্তু এই মুহূর্তে না যে কিছু একটা অর্থনীতির বিষয়ে আপনাদের দিয়ে আপনাদেরকে আপনার নিজে নিয়ে আসা। আমরা সেইভাবে চেষ্টা করছি সাম্মানিক দিয়ে, এবং আপনাদের উপর পুরো দায়িত্ব 19টা জনজাতি গোষ্ঠী এবং অন্যান্য যারাই আছেন 7 জন ছাত্র, এই সরকারের যে ভাবনা চিন্তা সেগুলো একদম তৃণমূল স্তর পর্যন্ত বলা। এখানে বিষয় বলা হয়েছে কিভাবে আমাদের শিক্ষার বেলায় বলুন, স্বাস্থ্যক্ষেত্রে বলুন, এবিসিতে আমরা প্রায় 30 কোটি টাকা আমরা দিয়েছি সেখানে এই যে হসপিটাল করার জন্য, আপনারা সবাই জানেন। সমস্ত জায়গায় এখানে বারবার বলা হয়েছে যে এবিসিতে আমরা পয়সা কম দেই, টাকা কম দেই, মাত্র 600 কোটি টাকা দিয়েছি ইত্যাদি ইত্যাদি বলেন। আমি বিধানসভায় বলেছি আমাদের যে লাইন ডিপার্টমেন্ট আছে সেখানে 39টা যে ডিপার্টমেন্ট, 5000 কোটি টাকা আমরা সেখানে এডিসির উন্নয়নে আমরা খরচ করি। আমরা ডিভাইড অ্যান্ড পলিসির মধ্যে আমরা থাকতে চাই না, আমাদের সমস্যা থাকবে, কিন্তু সেইগুলো যদি প্রপারলি আমাদের কাছে নিয়ে আসা হয় সেগুলো নিশ্চয়ই আমরা তার সমাধান। সরকার মানেই সমস্যার সৃষ্টি করে না, সমস্যার সমাধান করার জন্য সরকার। কিন্তু আগে আমরা দেখতাম যে সরকার যারা ছিল তারা সমস্যার সৃষ্টি করে বেঁচে থাকতে চায়। আমরা সবকিছু একবারে করে দিতে পারবো সেটা কোনোদিন আমি এখানে দাবি করছি না। আজকে আমি এখানে আসার পরে আপনারা যেভাবে জনজাতিদের এই সে পাগড়ি আমার মাথায় দিয়েছেন, আমি সম্মানিত এবং এত ভালো লাগলো আমাকে। সেই জ্যাকেটও আপনারা পরিয়েছেন, দিশা পরিয়েছেন। এখানে বলা হচ্ছে সারা পৃথিবীতে এখন এই দিশার পরিচয় যে কোথা থেকে ত্রিপুরা। মাঝে মাঝে আমাকে ত্রিপুরার থেকে, দিল্লি থেকে আমাকে বলা হয় যে এরকম 200-300 এরকম ভিসা পাঠান। কি বিষয়? যে না, আজকে আমাদের এখানে মিটিং আছে, ত্রিপুরা ভিসা দিয়ে ওনাদেরকে যারা যারা ওই মিটিং এ থাকবে তাদেরকে আমরা সম্মানিত করবো। এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমি এখান থেকে ত্রিপুরা ভবনে পাঠাই, ব্যবস্থা করি, পাঠিয়ে সেটা যথাস্থানে দেওয়ার ব্যবস্থা করি। এটা অনলি নট টু অ্যাপিজমেন্ট, নট টু স্যাটিসফাই সামওয়ান। এটা আমাদের জন্য একটা গর্ব যে ত্রিপুরার এই ভিসা আমাদের মা বোনেরা যেভাবে বানায়,
এতে করে তাদের আর্থসামাজিক উন্নয়ন তো হচ্ছে, কিন্তু সেটার পরিচিতি এখন কিভাবে অ্যাকসেপ্ট করছে সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী। এমনও হতে পারে একদিন লন্ডনে কোন একটা প্রধানমন্ত্রী যে ফাংশন করছেন ত্রিপুরার, সেই বিষয়েও যেতে পারে, বলা যায় না। তো আমরা সেইভাবে আমরা কাজ করছি। আমার অত্যন্ত ভালো লাগে যখন এই 26শে জানুয়ারিতে আমাদের ট্যাবলো তৈরি হয়, সেই ট্যাবলোতে আমরা ভালো ভালো প্রাইজ পেয়েছি, এবং সেখানে আমাদের ত্রিপুরার যে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা সেইগুলো আমরা দেখানোর ব্যবস্থা করেছি, বিশেষ করে জনজাতিদের, এবং তাতে করে আমরা পুরস্কৃতও পেয়েছি এবং সবাই আমাদের মানে প্রশংসাই করেছি। আমরা গর্ববোধ করি যে জনজাতিদের যে হ্যান্ডলুমের কাজ, যে আপনাদের বিভিন্ন যেসব বাঁশ-বেতের কাজ, সেইগুলো নিয়ে আমরা ছোটবেলার থেকে আমরা যেতাম, কোথাও গেলে একটা তার যে উপহার স্বরূপ বহু লোককে আমরা দিয়েছি বাইরে। কিন্তু এখন দেখুন আমরা সেই ইন্ডাস্ট্রি বলুন, এখানে ইন্ডাস্ট্রি মিনিস্টার মহোদয় আছেন, এখানে আমরা বাঁশ-বেতের উপরে ত্রিপুরাকে কিভাবে তাকে আরো বেশি সমৃদ্ধ করা যায় সেই চেষ্টা আমরা করেছি। আপনারা নিশ্চয়ই জানেন যে এইবার আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম, যে পার্লামেন্টের যে নতুন ভবন, ত্রিপুরার বাঁশের যে সুন্দরভাবে টাইলস বানানো হয়েছে, সেই টাইলস পার্লামেন্টে লাগানো হয়েছে। ভাবা যায় কোনোদিন? শুনেছি বিহারের খুব সম্ভবত সেই অ্যাসেম্বলি বা হাইকোর্টের এখানে, সেখানেও সেই বাঁশ-বেতের যে বাঁশের প্রোডাক্ট, সেই টাইলস লাগানো হয়েছে। এগুলো তো আমাদের গর্বের বিষয়। এখানে আমরা যখনই আমি দেখি যে আমরা যারা ছেলে মেয়েরা পড়াশোনার জন্য বিভিন্ন স্টাইপেন্ড আমরা দিচ্ছি, প্রি মেট্রিক, পোস্ট মেট্রিক, এগুলো তো দিই। আমাকে প্রাইভেট মিনিস্টার প্রায় এসে বলেন যে এত কম পয়সা দেওয়া হবে না, আরো বাড়াতে হবে। এমন ধৈর্য ধরো, সব হবে, চিন্তা করবে না। তো ইভেন বিভিন্ন জায়গায় আমি নিজেও গেছি, তাদের রেস্ট হাউস থেকে আরম্ভ করে, হোস্টেল থেকে আরম্ভ করে, সব জায়গায় আমাদের জনজাতিদের, তাদের জন্য কোনো এতদিন ধরে কেউ দেখেনি, ওদের উপর নজরদারি ছিল না। কিন্তু আমরা, আমার মনে আছে আমার সরকারি বাসভবনে আমি 3 ভাবে, আমাদের আইএস অফিসারগণ আছেন এখানে, সমস্ত জনজাতি, টিসিএস অফিসাররা, সিনিয়র জুনিয়র, 3 দিন আমি বসেছিলাম, 3টা স্তরে। একজন আইএস অফিসার মহিলা, আমার মনে আছে, উনি আমাকে বলছিলেন সেই মিটিং এর পরে, নাও উই থিঙ্ক দ্যাট উই আর ইনক্লুডেড, অ্যাজ ইফ উই আর ইনক্লুডেড। এই যে বিষয়, আমি ওনাদের সাথে যখন কথা বলছিলাম, আমি ওনাদেরকে বলেছিলাম, মুখ্যমন্ত্রী হিসাবে আমাকে আপনারা ভাববেন না, সহজ সরল ভাবে আপনারা বলুন এই ত্রিপুরার উন্নয়নে। আলম সাহেবও ছিলেন প্রথম মিটিং এ, ওনাদেরকে আমি বলেছি আপনাদের মন খুলে কথা বলুন, এই ত্রিপুরাকে ডেভেলপমেন্ট করার জন্য আপনারা কি কি চান। ওনারা বলেছেন, কিন্তু ওই লাইনটা আমার এখনো মনে আছে, যে বলেছেন অ্যাজ ইফ উই আর ইনক্লুডেড। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে আপনারা দেখছেন অ্যাক্টিভ পলিসির কারণে আজকে ত্রিপুরার, বিশেষ করে নর্থ ইস্টের তো ডেভেলপমেন্ট হয়েছে, ত্রিপুরারও ডেভেলপমেন্ট উচ্চগ্রামে, এটা তো বলার অপেক্ষা রাখে না। আজকে আমরা এখানে হীরা মডেলের কথা বলছি, আমরা ন্যাশনাল হাইওয়ে, 6টা ন্যাশনাল হাইওয়ে প্রায় শেষের পথে, প্রায় 60% কাজ শেষ। আরো 4টা ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, রোপওয়ে 4টা দেওয়া হয়েছে, হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট এখানে হচ্ছে। এখান থেকে 12টার মতো ট্রেন, আমাদের এক্সপ্রেস ট্রেন এখান থেকে যাচ্ছে, সমস্ত প্রদেশে যাচ্ছে, রাজধানী এক্সপ্রেস যাচ্ছে, ডেমো ট্রেন হচ্ছে। মানে কোনোদিন ভাবতে পারিনি যে ত্রিপুরার মধ্যে এই ধরনের মানে ব্রড গেজের ট্রেন আসবে, সেই একদম সাবরুম পর্যন্ত। ত্রিপুরার চেহারাই পাল্টে যাবে কিছুদিনের মধ্যে। আপনারা দেখেছেন যে সেপ্টেম্বরের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীজি আবার যে মৈত্রী সেতু, সেটা চালু করার ব্যবস্থা হচ্ছে। সাউথ ইস্ট এশিয়ার প্রবেশদ্বার হচ্ছে, স্টেজ হচ্ছে এখানে, স্পেশাল ইকোনমিক জোন। যারা ইনভেস্টররা আছেন, প্রাইভেট থেকে আরম্ভ করে সবাই, সেখানে একটা সেই ইনভেস্টমেন্টের যে একটা প্লেস সেখানে হচ্ছে। আমরা এখান থেকে অলরেডি মানে প্রোটোকল হিসাবে সেখানে অনুমোদন দিয়েছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, যে আমরা সেই চিটাগাং বন্দরকে আমরা ব্যবহার করতে পারি। এখান থেকে ট্রেন লাইন যদি যখন স্টার্ট হবে,
আগামী দিন 8 ঘন্টার মধ্যে আমরা কলকাতায় পৌঁছে যাব। অলরেডি এটা প্রায় শেষের পথে। এই বছরই হওয়ার চান্স, আমি নিজেও গেছি সেখানে নিশ্চিন্তপুরে। তো ত্রিপুরার আমরা যে বাঁশ বেতের হোক, গ্যাস ভিত্তিক আমাদের হোক, প্রজেক্ট হোক, রাবার শিল্পই হোক, আগরের শিল্প, আগর থেকে আমাদের শিল্প, সব মিলিয়ে একটা উন্নয়নের যে আমাদের সরকার যে উন্নয়নের যে চিন্তা ভাবনা করছেন, আর বেশিরভাগ ক্ষেত্রে আজকে দেখুন ন্যাশনাল হাইওয়ে যেগুলো হচ্ছে, এগুলো কোন দিকে যাচ্ছে? সবকটাই তো জনজাতি অধ্যুষিত এলাকা দিয়ে পাস হচ্ছে। যতক্ষণ ধরে যোগাযোগের ব্যবস্থা ভালো না হবে, কোনোদিন কোনো রাজ্যের ডেভেলপমেন্ট অসম্ভব, কোনো দিন সম্ভব না। আজকে সেই কারণে সমস্ত ইনভেস্টাররা আসছে, ডেইলি আমার কাছে আসছে, আমরা এখানে কাজ করতে চাই, কাজ করতে চাই। আমার সরকার নামে আমরা একটা অলরেডি ওয়েব পোর্টাল আমি শুরু করেছিলাম, প্রায় 80 থেকে 85% এতে করে কাজ সম্পন্ন হয়েছে। মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে সেই ওয়েব পোর্টালে ওরা রিয়েক্ট করেছে, বলেছে এবং তার সমাধানও হয়েছে। তো সব বিষয়ে আমরা চেষ্টা করছি মানুষের সাথে আমরা থাকা। আর বিশেষ করে ত্রিপুরাতে যতদিন ধরে জনজাতিদের উন্নয়ন না হবে, ত্রিপুরা কোনো দিন ডেভেলপমেন্ট হবে না, অসম্ভব, কোনো দিন ডেভেলপমেন্ট হবে না। 31 to 32% জনসংখ্যা কেন আমাদের মধ্যে একটা বিভেদের একটা সৃষ্টি করে? সবাই ত্রিপুরাল্যান্ড ইত্যাদি অনেক সময় সে 80 দাঙ্গা কতবার চেষ্টা করেছে যে একটা ডিভাইড করে, এতে করে আমাদের কিছু ব্যক্তিকেন্দ্রিক কিছু লোকের তার যে ইচ্ছা, সেই ইচ্ছাটা পূরণ হয়। আমরা যাদেরকে মান দিয়েছি, সম্মান দিয়েছি, সেই সম্মানটুকু ওনাদের রাখা উচিত আমি মনে করি। তবেই গিয়ে আমরা একসাথে আমরা থাকতে পারব। এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা যে স্লোগান দিয়েছি, সেটা তবেই সম্ভব হয়। আজকে স্বাস্থ্য ক্ষেত্রে আপনি দেখুন, এবারের বাজেটে আমরা 59 কোটি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা একটা আছে, সেখানে 13 লক্ষ লোকের আমরা কার্ড দিয়েছি আমরা। কিন্তু বাকি লোক কোথায় যাবে? অনেক চিন্তা ভাবনা করে আমার মাননীয় অর্থমন্ত্রীকে আমি বললাম যে এটা না করলে প্রায় 4.75 লোক তাদের যাতে এই কাভারেজে আসে, সে 59 কোটি এক অর্থ বছরে আমরা এই বাজেট আমরা রেখেছি। অনেক চিন্তা হয়েছিল এটা গিয়ে আমরা সাকসেস করতে পারবো কিনা, না সমস্যা হবে। যারা সরকারি কর্মচারী আছে তারাও এর মধ্যে অপশন দিয়ে তারাও আসতে পারে। আগে 5 লাখ, এখন আরো 5 লাখ, প্রায় 10 লাখের মতো আমাদের যে নির্বাচনী ইস্তেহার আমরা বলেছিলাম সেটা আমরা করবো, সেটা আমরা করেছি। তো সেই বিষয়ে আমরা কাজ করছি। রাস্তাঘাটে 2000 কিলোমিটার প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় 2000 কিলোমিটার কাজ হয়েছে এখন পর্যন্ত। বিভিন্ন জায়গায় যখন টিভিতে দেখি যে ওই জায়গায় রাস্তা খারাপ, ওই জায়গার মানে রাস্তা হয়নি কেন, তো সাথে সাথে আমি খবর নিই কেন এটা হলো না, এটা কিভাবে করা যায়। আমরা ডিপ টিউবওয়েল বলুন, নর্মাল টিউবওয়েল বলুন, সব জায়গায় জলের যাতে ব্যবস্থা হয়। জনজাতি এলাকায় সমস্যা, সবচেয়ে বড় সমস্যা, অনেক জায়গায় ডিগিং করলে পাথরের কারণে ভিতরে ঢুকে না, জলের সোর্স পাওয়া যায় না। তার জন্য ইনোভেটিভ যে আইডিয়া, জলকে আটকে ড্যাম করে সেখান থেকে তার ব্যবস্থা চলছে। এর জন্য হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে এবং আমাদের বাজেট এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার জন্য বারবার ওনারা বলছেন যে কোনো অবস্থায়, এবং সেই অবস্থায় দেখুন 3% আমাদের মাত্র এই জল জীবন মিশনের মানে আমরা শুরু করেছিলাম প্রতিটা ঘরে জল পৌঁছানো। এখন 68%, গতদিন আমি দেখলাম 68% আমরা সেই টার্গেট আমরা যাচ্ছি। 100% আমরা চাই তার স্যাচুরেশন পয়েন্ট আছে। এখানে যেখানে প্রধানমন্ত্রীর আবাস যোজনার বিষয় এখানে মাননীয় মন্ত্রীজি বলেছেন, আবাস যোজনায় বলুন, প্রধানমন্ত্রীজি বারবার বলেন এখানে কি পলিটিক্স, আমরা রাজনীতি করার দরকার নেই। জল নেই, জল আমরা পৌঁছাবো, এর মধ্যে কি রাজনীতি? ঘর নেই, আমি ঘর পৌঁছে দেবো, এর মধ্যে কি রাজনীতি? বিজলি নেই, বিজলি পৌঁছে দেবো, এর মধ্যে কি রাজনীতি? কারোর শৌচালয় নেই, শৌচালয় পৌঁছে দেওয়া, সেখানে বানিয়ে দেওয়ার ব্যবস্থা করবে, এর মধ্যে কি রাজনীতি? এই যে সামাজিক পরিবর্তনের মধ্যে সরকারের থাকার যে বিষয়, সেটা মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন, উল্লেখ করছেন এবং সেটা করেও দেখাচ্ছেন। আমরা এতদিন ধরে আপনারা দেখেছেন এর মধ্যে যে 75 সীমান্ত গ্রাম, বিরোকা নাম, কোনদিন শুনেছেন এই ধরনের কথা?
আমি বহু জায়গায় গেছি সীমান্ত গ্রামে, সেখানে আমি দেখলাম যে আমাদের ত্রিপুরার লোক অনেকে সেখানে দেশের জন্য প্রাণ বলিদান হয়েছেন। তাদের নামকে সেখানে কালেক্ট করে আমাদের সরকার সেখানে তাদেরকে সেই মানে পাথরের মধ্যে খোদাই করে তাদের নাম রাখা হয়েছে। এই যে এক একবার এক একটা উনার চিন্তা, হর ঘর তিরঙ্গা, হর ঘর তিরঙ্গা, আপনারা কোনদিন ভাবেন, এইবারও আপনারা করেছেন সবাই, গত বছর আমরা করেছি। যে আমাদের 8.5 লাখ আমাদের যে হাউস হোল্ড আছে, এরপরও বিভিন্ন সাইজের যে পতাকা তা শর্টেজ হয়ে গেল। দেশাত্মবোধের ভাবনা চেতনা সেটাকে প্রধানমন্ত্রীজির কারণে যে আবার সেটা ভাবিয়ে তোলা, সেই জিনিস কিন্তু আগে ছিল। আগে দেশ বাঁচলে তবেই আমরা বাঁচবো, যেখানে আগে বা আমার বাঁচতে হবে দেশ যা চলল, সেটাই ছিল আগে। আজকে সুরক্ষার দিকে আপনি বলুন, আগে আমাদের এখানে যে খুশি সেই এসে জায়গা নিয়ে যেত, হাজার হাজার বর্গ কিলোমিটার নিয়ে গেছে। পাকিস্তান আমাদের সোলজারদের গলা কেটে আমাদের সেই সীমান্তের ভিতরে ঢুকে ওরা দিয়ে দিয়েছে, পার্লামেন্টে আক্রমণ করেছে, বিভিন্ন জায়গায় টেররিস্টের আক্রমণ, নর্থ ইস্টে সবচেয়ে বেশি আমরাও টেররিস্টদের আক্রমণে আক্রান্ত ছিলাম। আজকে কি দেখলাম, যখন আমি সমস্ত নর্থ ইস্টের যারা চিফ মিনিস্টাররা আছেন, আমি বিভিন্ন কনক্লেভে ওনাদের সঙ্গে বসেছি, ওনারা নিজেরা বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর এখন যে ভদ্রমহিলা সেদিন আমাকে টিসিএস অফিসার বলেছেন, ওনারাও বলছেন যে উই আর নাও ইনক্লুডেড ইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, নাও উই ফিল ইট। এই যে বিষয়গুলো, একটা মুখ্যমন্ত্রী একটা প্রদেশের, আমাদের বিভিন্ন প্রদেশের ইন্টার যে স্টেট প্রবলেম ছিল সেগুলো এখন নেই, এগুলো আলোচনার মধ্যে আলোচনা করে সেগুলো আমরা সমস্যা সমাধানে ব্রতী হচ্ছে। তারপরেও চেষ্টা করছে অনেকে, মণিপুরের ঘটনা আপনারা জানেন, কিন্তু সেগুলো নিশ্চিত যে সময়ের অপেক্ষা একদম ঠিকঠাক হয়ে যাবে। এর ভিতরে অনেক গভীর ষড়যন্ত্র আছে। নর্থ ইস্ট তো আমাদের অষ্টলক্ষ্মী প্রধানমন্ত্রীজি বলছে, ভাবা যায় কোনদিন অষ্টলক্ষ্মী এইসব নাম উনি যখনই বলেন। আমরা এর মধ্যে যে মাটির কলস নিয়ে গ্রাম স্তর থেকে, সেই পঞ্চায়েত থেকে চলে আসবে আমাদের রাজ্য স্তরে, বিভিন্ন জায়গায় হয়, সেখানে বিভিন্ন বাটিকা তৈরি হবে। এই ধরনের চিন্তা ভাবনা তো আমাদের ছিল না। 75টি ইন্ডিজিনাস গাছ সেখানে লাগাতে হবে। আমরা সেটা ব্যবস্থাও করছি। আমরা তো গভর্নমেন্ট লেভেলে করছি, বিভিন্ন যারা সমাজসেবীরা আছে তারাও এর মধ্যে ইনক্লুড। আমাদের এখান থেকে সেই কলস যেটা 58 আমাদের ব্লক আছে, +1 মানে 20টা আমাদের নগর পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি এবং আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন, এদের এখানে এসে অর্থাৎ 58 + 1 59 কলস, তার জন্য সেটাকে নিয়ে কর্তব্য পথে দিল্লিতে যাচ্ছেন আমাদের ছেলেমেয়েরা। আমাদের সেই রেল লাইনের বগিও আমরা রিজার্ভ করে নিয়েছি এবং আমরা বলেছি যে ওইখানে 59 যদি দিল্লি যায়, 59 কলস অমৃত কলস আমাদের এখানে থাকবে। তো এই ভাবনা, দেশ বাঁচলে আমরা বাঁচবো। আমি শক্তিশালী হলে আজকে আমাদের এখানে কেউ চোখ তুলে আর কথা বলে না, না পাকিস্তান না চাইনা। আগে এগুলো দেখতাম আমরা, তাকিয়ে তাকিয়ে দেখতো। রাফাইলের মতো বিমান এখন আমাদের চলে এসছে, আগে আমরা শুনতাম খালি F-16 তার উপরে চলে এসছে এখানে। এবং আর্মামেন্টেরিয়ান আমাদের যে 3টা নেভি হোক, আর্মি হোক, এয়ারফোর্স, সবাইকে এত শক্তিশালী করেছে যে দেশকে এখন আর চিন্তা ভাবনা করতে হয়। কিছুদিন আগে আমি ত্রিপুরার বিশেষ করে আমি দেখেছি যে যখন রক্তের সমস্যা হচ্ছিল, আমি যখন বললাম যে এখানে ইলেকশনের কারণে সমস্ত স্তরের সমস্ত স্কুল, কলেজ, বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংস্থা তারা এগিয়ে এসছে। আমরা ইংরেজিতে একটা কথা আছে যে আমরা যখনই when we are attacked we are united, but when we are in peace we are not united। এবং এটা ভালো না, ভালো লক্ষণ না সমাজের জন্য। যখন ক্রাইসিস হয়, যখন রক্তের কথা বললাম সবাই চলে আসে, কিন্তু এটা ধারাবাহিকতা সবসময় থাকা উচিত। আমরা অ্যাটাক হলে আমরা দেশাত্মবোধের ভাবনা চিন্তা ভাবনা আসবে, আর সবসময় আমরা মানে ফিডব্যাক হয়ে আরাম করে বসে থাকবো, তাহলে দেশ কোনোদিন উন্নতি হবে না। সারাদিন পরিশ্রমের কোনো বিকল্প নেই।
আর আমাদের সরকার অত্যন্ত মানে মানসিকতা, গুড মানসিকতা নিয়ে মানুষের যে সমস্যাগুলো সেইগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, সেইভাবে কাজ করছি। তবেই কিন্তু আমাদের গ্রাম কিন্তু ঊর্ধ্বমুখী। আর যারা এই ধরনের নানা রকম কুচক্রি যারা চিন্তা ভাবনা করেন, ওদের গ্রাফ কিন্তু নিম্নমুখী। এবং আমি শিওর যে আগামী দিন আমাদের দেশের যে এখন যেভাবে প্রধানমন্ত্রীজি আমাদের দেশকে একটা এত উচ্চগ্রামে পৌঁছিয়েছেন, যেখানে যান মিস্টার বস করে প্রধানমন্ত্রীজিকে সম্বোধন করেন, কোথাও ওনার পা ছুঁয়ে ওনাকে নমস্কার করেন, ভাবা যায় কোনোদিন? ইন্ডিভিজুয়াল কোনো বিষয় না, এটা চাইওয়ালা আজকে কোন জায়গায় নিয়ে গেছে দেশকে। গরিবী উনি দেখেছেন, গ্যাসের চুলার থেকে আরম্ভ করে ওনার সবাই জানেন, ওনার মাকে দেখেছেন যে চোখ খারাপ হয়ে যাচ্ছিল এই ধুয়োয় যখন চুল্লিতে, সেখানে গ্যাসের ব্যবস্থা করেছেন। শৌচালয়ের কথা তো বললামই। তো এগুলো দেখে এসছেন এবং এই কারণে আজকে সার্বিকভাবে যে উন্নয়ন সমস্ত ভারতবর্ষে তথা ত্রিপুরাতেও আমরা করে যাচ্ছি। এবং আমরা ডাবল ইঞ্জিনের সরকার বলি, আমি বলবো আমাদের ট্রিপল ইঞ্জিনের সরকার। এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত আছে, সব জায়গায় তো আমাদের সরকার অলমোস্ট। তো সব জায়গায় মানুষ যদি ভালোভাবে কাজ করে আর স্বচ্ছতার সাথে যদি আমরা কাজ করি, স্বচ্ছতা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আর স্বচ্ছতা শুধু ধারাই পোষাই করলে হবে না, মস্তিষ্কেরও স্বচ্ছতার দরকার, সেটারও কাজ আমাদের করতে হবে। ভাইয়ার হয়ে কোনো কাজ না হওয়া। আমরা সরকারে যখন আসবো সমস্ত মানুষের আমরা সরকার, এখানে কিন্তু আমার পার্টি এটা হয় না। আমরা সেই বিষয়ে চলছে। আমরা দেখেছেন যে বিধানসভার যে ইলেকশন হয়ে গেল গত ত্রিপুরার ইতিহাসে এত সুন্দর ইলেকশন কোনো সময় হয়নি। আমি দায়িত্ব নিয়ে আমি বলছি, বারবার বলা হয়েছে যখন 16 ফেব্রুয়ারিতে ইলেকশন হয়েছে এবং 2 মার্চ ইলেকশনের রেজাল্ট বেরোলো, এর মধ্যে কিন্তু কোনো জায়গায় কোনো ঘটনা আমরা শুনিনি। কিন্তু কুচক্রীরা আবার পিছনে লেগে গেল যে এত সুন্দরভাবে ইলেকশন হয়ে যাবে। কয়েকটা ঘটনা আপনারা শুনেছেন, ইচ্ছে করে এটাকে মানে বলার চেষ্টা করেছে যেখানে আইন শৃঙ্খলা নেই। ত্রিপুরাতে আইন শৃঙ্খলা এখন নিচের দিক দিয়ে ফিফথ যে ন্যাশনাল ব্যুরো অফ ক্রাইমের রিপোর্ট, সেখানে দেখা যাচ্ছে ত্রিপুরার নিচের থেকে বিভিন্ন যে ক্যাটাগরি আছে তার মধ্যে এভারেজ যদি ধরি, কোনো জায়গায় থার্ড, কোনো জায়গায় ফিফথ, 28টা যে রাজ্য আছে তার মধ্যে আমাদের অবস্থান এইরকম। তো আমরা তো মানে ভালো চলছে, এখানে সবাই খুশি। এখন বাইরের থেকে যখন লোক আসে, আমার এখানে প্রায়শ আছে, ত্রিপুরাতে এত পরিবর্তন আমরা কোনদিন ভাবতে পারিনি, এত সুন্দর এখন। তো সেটাকে কিন্তু মেনটেন করা এবং মেনটেন করে আর সেটাকে আরো কিপিটা আরো বাড়িয়ে তোলা, সেটা একজনের পক্ষে সম্ভব হবে না, সরকারের পক্ষে সম্ভব হবে না। যখন আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাই মিলে, বিশেষ করে যারা এখানে সমাজপতি এরা আছেন, তাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি। বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। বিভ্রান্তি আমি উদাহরণগুলো এই কারণে দিলাম, আমাদের তরফ থেকে বিভ্রান্ত করার কোনো কারণ নেই, বিভ্রান্ত আমরা করতেও চাই না। খালি আপনারা দেখুন যে আসলে এই সরকার, কেন্দ্রীয় সরকার কি করছে। কিছুদিন আগে এখানে সীতারামনজি, আমাদের মাননীয় অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, উনি এসেছিলেন। উনাকে আমি ধন্যবাদ দিলাম যে এডিসি এলাকার জন্য প্রায় 1300 কোটি টাকা যে বিশ্ব ব্যাংকের যে অনুদান সেটা আমরা পেয়েছি। ভাবা যায় ওনাকে 2 বছরের মধ্যে সেটা চেষ্টাই হয়েছে। ওনাকে আমি ধন্যবাদ দিয়েছি, এখানে এসে গেছেন। এবং সেগুলো কি রাস্তাঘাট, স্কুল, কলেজ, তার ডেভেলপমেন্টের জন্য। এছাড়াও তো আছে 100 কোটি টাকার আগে ছিল। তো সমস্ত জায়গায় ডেভেলপমেন্টের আমরা চেষ্টা করছি যে জনজাতিদের আমরা এমন একটা জায়গার মধ্যে আমরা নিয়ে যেতে চাই যেন they should not think themselves that we are separated, we are all united. এই কথাগুলো বলার জন্য আপনাদের মানে আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে। এখানে আপনাদের আবার সেকেন্ড হাফে আপনাদের কর্মশালা চলবে, বাকি সমস্ত ডাটা নিয়ে কথাবার্তা হবে। এবং আজকের এই কর্মশালা সাফল্যমণ্ডিত হোক এই কথা বলে, এবং বিশেষ করে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং মিনিস্টার আমাদের বিকাশ বাবুকে আমি ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয়।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যারকে। তিনি হচ্ছেন জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহেব Samajpati tei Panda Pradhan তিনি Raisa Tuga Tiprasa kani Minister PTC Department tei Minority tei Cooperative Matang Sukla Taron Nohatia tei Panda Pradhan তিনি Industry Affairs Minister Borong Bananjuk Hantara Sakmadi tei Panda Pradhan sinu daga তিনি Tribal Welfare Department ni Secretary LT Dalungji tei Director Proboji tei Gosangha Atujak তিনি PTADC ni Japa Dongthong tei MLA tei Panda Pradhan joto dofani oprano boroma ani kha kuponi hamdang yakhruk ang kobisi saglak তিনি জনপ্রিয় মুখ্যমন্ত্রী নরমপুরা ডিটেল থানায় এখনো আমি ডিপার্টমেন্ট বা যতন আং সুকুরবই থানানি চেষ্টা খানায় এখনো টাইম করিনি বাগৈ আং যত সাইমাঙ্গা খাজানি তাকুসাই বুকুসং তিনি যত দফানি তিনি যারা Panda Pradhan যত যারা দফানো লিখ খাইতংনাय rok norongno moche haksal liখ Panda Pradhan bagoi Malaima hamaya pharo তিনি norongni jora khibei phuno তিনি tim ringmabai norok manjangno bagoi norongno saikhlai hamaya ani department जों তিনি দফানি bagoi bahaikai samung kamnai তিনি দফানো bahaikai rogrinai जों सुकुरबoi खालायनो bagoi তিনি bororno toma khaikai to tama khailanai তিনি জনপ্রিয় মুখ্যমন্ত্রী যে কোনো স্কিম প্লাগু যেদিন থাকায় ani তিনি জনজাতি রংনি bagoi কোনো ফাইল কোনো আরো ফিরোগি হইয়া বসাও যে নামানি নংনি bagoi নং বুকুম বারানি bagoi যে খাইয়া নামানি 35 বছর ভারত স্বাধীন মানে পরে তারপরে তিনি ত্রিপুরা রাজ্য মানে পরে তিনি বড় তামিল উপলব্ধ হয়তো ভা বড় তেরাজা বড় কথাই তো ভালো দফানা কবিনা bagoi মনি bagoi যত দফানি অপরাধ হলো তুই আপক দেখে আলোচনা করবো আবার এভাবে নাও তিনি যে এলটি ডালং দিনতে আনি দায়িত্ব থাকা যে তিনি যত যে সমাজ বেলং খাইতংনাय সমাজ দফানো যে নাইতংনাय বরং তুই তোমার আটক খাই দরকার কারণ সরকার এই সমাজনি বড় বলতে একসঙ্গে ক্ষমতায় হাঁকায় দফানো কোনোদিন আগুনে তুলামাই মাইয়া আবার তিনি বড় তাবুক অনেক জায়গা তুই নি প্রবলেম নুদেবো